Okay, welcome back, guys. So let's talk about the video. Yesterday, uh, yesterday or this yesterday. Yes, today is Friday. Yesterday, all LFA teachers sit together, and actually we have decided one thing, that giving very diversified video topic is not a good idea. Everybody make a consensus. So what we have actually decided, all of you have a same video topic, and in this class also you have a same survey topic, that means presentation topic. Is it clear? Yes, sir. Clear or not? So what is Yes, your sir. video topic? The video topic is, you are going to make a video on your ancestors and what they are doing. Okay, so for 5th generation, you'll take your ancestors, what they are doing. Actually, maybe they're doing some sort of agricultural business, or they are doing farming. So you go up to your 5th generation, previous 5th generation. Okay, and then you will make a video on that topic. That means the video topic is my 5th generation evolution of 5th generation evolution of um, employment or job responsibilities, how they live, my 5th generation evolution of how do they live. This Sir. topic is the main topic. Sir, Yes. what do we have to put in the video? Like, Sir. do we have to put their pictures in? হ্যাঁ, এই তো খুব সুন্দর কোশ্চেন। তো ভিডিও টাইম কিন্তু বেড়ে গেছে, আপনাদের কোনো গ্রুপ ভিডিও কোশ্চেন আসছে না, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ভিডিও করতে হবে। তো প্রত্যেকটা গ্রুপ ভিডিও টাইম হচ্ছে 10 মিনিট। আমাদের ওনারা, আমি 2 মিনিট করতে চেয়েছিলাম কিন্তু ওনারা 10 মিনিট করেছেন। প্রত্যেককে 10 মিনিটের ভিডিও করতে হবে 5 জেনারেশনের উপর, কোনো গ্রুপ ভিডিও না। ইন্ডিভিজুয়াল ভিডিও ইউ হ্যাভ টু মেক অন মাই 5 জেনারেশন, হাউ ডু দে লিভ, এটার উপর। Yes, sir, মানে sir. প্রথম জেনারেশন, ইউর ফার্স্ট জেনারেশন, স্যার 5 জেনারেশন যদি না থাকে স্যার, 5 জেনারেশন থাকবে না। স্যার, মানে স্যার স্যার। এত কিছু আমি একটা জানা মজার নেই। কথা বলি, শোনেন, বুঝছেন, আমার বিয়ের সময় আমার রিজিউম সিভিতে আমার মা বাবা আর আমার নাম লেখা ছিল, আমার ভাই, আমার মা বাবা, আমি। আপনাদের ম্যাডামের ফ্যামিলি খুব অবজেকশন দিছে, বলছে কি এমন, কি একটা ফ্যামিলি যাদের 2-3 জেনারেশনের ইনফরমেশন নাই। তারপর আমার বাবা রেগে গিয়ে 10 জেনারেশনের ইয়া দিছে, 10 জেনারেশনের হিস্ট্রি দিছে, বুঝছেন তো? আপনাদের ম্যাডামের মনে হয় খুব সন্দেহ ছিল আমি মনে হয় মুসলিম না, এই কারণে উনি 10 জেনারেশনের পর আমার বাবা রেগে টেগে 10 জেনারেশনের একবারে বায়োডাটা দিছে, ঠিক আছে? তো আমার মনে হয় এটা কোনো কঠিন কিছু না, ইট ইজ এ ভেরি ইজি টাস্ক। আপনি আপনার বাবা মাকে জিজ্ঞেস করলেই তারা আপনার দাদা দাদির নাম বলবে। দাদা দাদি তো খুব সিম্পল, তাহলে 2 জেনারেশন হইলো। তারপর স্যার, আপনার, স্যার সবার তো পিকচার থাকে না, লাইক আমার 5 জেনারেশনের পিকচার আমি কোত্থেকে পাবো? আমি কি পিকচার কথা বলেছি আপু একবার? এত ব্যস্ত হওয়ার কিছু আছে? Sir, ওদের আমরা নেম, sir, in the video. আমি তো এখনো বলি নাই ভিডিওতে কি থাকবে, আপনারা এরকম রিয়াক্ট করতেছেন কেন? Okay, sir, ভয় পেয়ে গেছেন, sir. আমি একটু শেষ করতে দেন। তাহলে 5 জেনারেশনের নাম আপনারা কালেক্ট করতে পারবেন এবং আপনারা একটা আইডিয়া, ভেগ হইলেও একটা আইডিয়া পাবেন যে 5 জেনারেশন আপনারা কি করছে আপনার অ্যানসেস্টরস। সো হোয়াট ইউ আর গোইং টু ডু, 5 মিনিট আপনারা হচ্ছে ডেসক্রাইব করবেন, ক্যামেরার সামনে দাঁড়ায় আপনারা বলতে থাকবেন যে আমি হচ্ছে অমুক, আমার বাবা মা হচ্ছে অমুক, আমি এটা করি, আমার বাবা মা এটা করে, আমার দাদা দাদি এটা করতো, আমার বড় দাদা দাদি এটা করতো, আমার বড় বড় দাদা দাদি, গ্র্যান্ডমা গ্র্যান্ডপা এটা করতো। আমার দাদাও তো আমার দাদা দাদির কথা জানো না, স্যার। আচ্ছা, 5 জেনারেশন যদি কোনোভাবে ভেরি না করা যায়, 3 জেনারেশন পর্যন্ত যান, এটা তো চলবে। 3 জেনারেশন ইজ অলসো Generation as in আমার আচ্ছা 5 মিনিট না করে স্যার কিছু কমানো যায় না? 10 মিনিট রাখেন। 3 জেনারেশন মানে হচ্ছে আমার আব্বুর দাদা, রাইট? আব্বুর দাদা, তার দাদা, বড় দাদা নাই? না স্যার, 3 জেনারেশন হলো তো, একটা জেনারেশন হচ্ছে আমার আব্বু, একটা আপনি কোন জেনারেশন না, আপনি স্টুডেন্ট, আপনি লীল। জেনারেশন শুরু হবে আপনার বাবা মা দিয়ে।
ও আচ্ছা আচ্ছা তো তাহলে 5 মিনিট যদি শেষ হয়ে যায় তারপর বাকি 5 মিনিট কি বলবো? আসতেছি, খুব খুব মনোযোগী ছাত্রছাত্রী। তাহলে টপিকটা হচ্ছে কি এইটা, মাই 5 জেনারেশন হাউ ডু দে লিভ, এটা হচ্ছে কি আপনাদের টপিক সবার। তা 10 মিনিট করে সবাই ভিডিও করতে হবে, মিনিমাম 8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। আপনারা দুই ভাগে ভাগ করে নেবেন। ইউ উইল ডিভাইড দ্য প্রেজেন্টেশন ইন টু পার্টস। ফার্স্ট পার্ট, ইউ উইল ডেসক্রাইব your name, your parents' name, your grandparents' name, your great grandparents' name. Then also after telling their name, what they are doing, how do they live, then how they are actually earn money for their family, what is the actually economical structure at that time, why they do those things. These things you are going to describe 5 minutes or half. If you take 8 minutes video, 4 minutes. After 4 minutes, then you will show your creativity. আপনি যদি ছবির খেলা দেখাতে চান, ছবির খেলা দেখাতে পারেন। আপনি যদি আঁকাআঁকির খেলা দেখাতে চান, আঁকাআঁকির খেলা দেখাতে পারেন। যেমন আপনাদের কাছে অনেকের হয়তো ট্যাব আছে, ড্রয়িং ট্যাব আছে, সেখানে আপনার ছবিতে দেখাইলেন যে এইখানে আমরা এটা করি, আমাদের এই গাড়ি আছে, বাড়ি আছে, আগে আমার পরদাদা, আমার দাদার এইটা ছিল, এই জায়গা ছিল, এখানে এইসব ধান চাষ হতো, গাছপালা চাষ হতো, বড় বড় দাদা উনি কৃষি কাজ করতেন, উনি এইভাবে ইয়েতে যেতেন। এটা আপনাদের ক্রিয়েটিভ উপর, আপনারা কিভাবে করবেন। ড্রয়িং ট্যাব ব্যবহার করতে পারেন, পিকচার ব্যবহার করতে পারেন, আপনারা একটা মুভির মতো করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের মুভি, যে এখান থেকে এইভাবে এইভাবে যাচ্ছে, গরু যাচ্ছে, গরু গাড়ি যাচ্ছে, এখান থেকে এভলিউশন হয়ে হঠাৎ গাড়িতে চলে আসলাম। এটা আপনাদের ক্রিয়েটিভিটির উপর। এই যে 4 মিনিট, প্রথম 4 মিনিটের যে ডেসক্রিপশন, পরের 4 মিনিট আপনারা কিভাবে এটা পিকচার্স কিউ করবেন এবং হাউ ইউ আর গোইং টু ডিফাইন দ্য হোয়াট এভার ইউ সেড, ইট ইজ আপ টু ইউ। ওকে, এনি কোয়ারি? এটা কি আরো কঠিন টপিক হয়ে গেল? হবির চেয়েও কঠিন হয়ে গেল? জি স্যার, অনেকটা অনেক বেশি এটা হবির চেয়ে কঠিন হলো। কমপ্লিকেটেড হয়ে গেল এখন। হ্যাঁ, এটা হবির চেয়ে কঠিন হলো, এখন কিছু করার নেই, যেহেতু এটা সবাই মিলে ঠিক করেছেন, সেটাই রাখতে হবে। স্যার 3 জেনারেশন দিলে স্যার টাইমটা কম একদম যায় না। বড়দাদা পর্যন্ত যান, গ্রেট গ্র্যান্ডপা পর্যন্ত যান। কারণ স্যার জমিদার বা খুব উচ্চ বংশ না হলে স্যার 5 জেনারেশনের কেউ স্যার মনে রাখে না স্যার। আবার আচ্ছা, এখানে লজ্জার কিছু নাই। আমার বাবার দিক থেকে সবাই মানে 4 জেনারেশন থেকে শুরু করে সবাই কৃষক ছিল। তারপর তো আমি অনেকের নাম জানি, কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। সবাই যদি ফার্মারই স্যার, তাহলে তাদেরকে নিয়ে তো অনেক বেশি কিছু বলা আচ্ছা, হবে না। আমি বললাম তো মোটামুটি 3 জেনারেশন, যারা 5 জেনারেশন পর্যন্ত যেতে পারবেন ভালো, তারা 5 জেনারেশন পর্যন্ত যান। 3 জেনারেশন ইজ ফাইন, মানে আপনার বাবা মা, আপনার দাদা দাদি, আর হচ্ছে গিয়ে আপনার বড় দাদা দাদি, আর দুই দিক থেকে আসতে হবে। ওয়েট স্যার, ওদিকে কথা একটু শেষ করি, কথাটা বলতে দেই। দুই দিক থেকে আসতে হবে, প্যাটার্নাল থেকেও ম্যাটার্নাল থেকেও, মানে দাদা দাদি, নানা নানি, বড় দাদা দাদি, বড় নানা নানি, সব দিক থেকে আসতে হবে। ফ্যামিলি ট্রিটাও আইকা দেখা দিতে পারেন, এই হচ্ছে আমার ফ্যামিলি ট্রি। ঠিক আছে? হ্যাঁ, এবার বলেন স্যার। ওদের বার্থডে মেনশন করতে হবে। দেন এটা তো আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি যদি বার্থডে টার্থডে লাগাইতে চান খুব ভালো হয়, কিন্তু আমার মূল জিনিস হচ্ছে তারা করতোটা কি, হোয়াট দে আর ডুইং, হাউ ডু দে লিভ দেয়ার লাইফ, হাউ ডু দে অ্যাকচুয়ালি ম্যানেজ দেয়ার ফ্যামিলি, এইটা হচ্ছে আমার ইম্পর্টেন্স। স্যার, আর কোনো ভিডিওর সাইজ যেটা আছে স্যার, ওটা তো 5 মিনিটস বলতেছেন স্যার, রাইট? না, তাহলে যদি ভিডিওর সাইজের অর্ধেক হচ্ছে গিয়ে, ভিডিওর সাইজের অর্ধেক হচ্ছে আপনি কোট প্যান্ট পরে বা টি শার্ট পরে সামনে এটা বলতে থাকবেন যে আমি উমুক, আমার বাবা মা উমুক, তারা এটা করে, আমার দাদা দাদি উমুক, আমার নানা নানি উমুক, তারা এটা করে, আমার বড় দাদা দাদি, বড় নানা নানি এটা করে, তারা উমুক, তারা এটা করতো। এই সব কথাবার্তা বলবেন 5 মিনিট, যে এখনকার সিচুয়েশন এরকম, আগের সিচুয়েশন এরকম ছিল, এর আগের সিচুয়েশন এরকম ছিল। তারপর হচ্ছে কি আপনার অর্ধেক সময় যাওয়ার পর আপনি হচ্ছে গিয়ে পিকচার স্কিলটা করবেন, যে হ্যাঁ এই যে ট্রানজিশনটা হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে। পরের 5 মিনিট হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। প্রথম 5 মিনিট তো সবারই এক, দাঁড়ায় আপনারা ক্যামেরার সামনে বলে গেলেন, বুঝা গেল? আর কিছু স্যার সাইজ কমানো যায় না স্যার 10 মিনিট থেকে? না, কথা আর হবে না। সাইজ 8 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম 10 মিনিট। পরের 5 মিনিটে কি করতে হবে স্যার? পিকচার স্কিউটা মানে কিরকম বুঝলাম না।
সেটা আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি যেভাবে করতে চান মানে একটা অ্যানিমেশন টাইপের বানাতাম স্যার। করতে পারেন। আপনি যদি মনে করেন অ্যানিমেশন করতে চান, হোয়াট এভার ইউ সেড ইন দ্য ফার্স্ট 4-5 minutes, you are Yes, going sir. to animate that one. That animation might be a cartoon, that my animation might be a picture drawing, that 5 minutes might be a that 5 minutes might be a So can it be a part of a movie? part of a movie, anything you made, no plagiarism. আপনারা এটা করতে পারেন, প্রথম আপনারা ওটা দেখাই দিতে পারেন, তাহলে ভিডিওটা আরো সুন্দর হবে। Yes, sir. প্রথম আপনারা ক্রিয়েটিভ পার্টটা দেখাইলেন, পরে আপনি ডেসক্রাইব করলেন, সেটা সবচেয়ে ভালো হয়। স্যার বলে বলে ভিডিওটা দেখাইলে ভালো হয় না স্যার? করেন, আপনার যদি মন চায় করেন, আমি আমারটা বলছি। স্যার মিনিমাম কি 10 মিনিটস হতে হবে? মিনিমাম 8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটস। ওকে হ্যাঁ, আর কোনো কোশ্চেন? জি স্যার, স্যার মিড নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের মিডের ব্যাপারে Sure. যদি একটু বলতেন। আসছি, হ্যাঁ, এটা আগে শেষ হোক। স্যার হ্যাঁ, পুরো আর কোনো কোশ্চেন? স্যার পুরো ইংলিশেই তো করতে হবে না, বাংলা কথা বলা যাবে? হ্যাঁ, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড হবে সব ইংরেজিতে। তাহলে আমি টপিকটা লিখে দিচ্ছি, টপিকটা লিখবো একটু পরে, কোশ্চেন গুলাও লিখবো যে কি কি থাকতে হবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? সাকিব, মুসা সাকিব। স্যার পিকচারগুলো যখন বা কোনো অ্যানিমেশন দেখানো হবে তখন কি মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ভয়েস থাকতে হবে আর টেক্সট থাকলে দেন এটা তো আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি যদি মনে করেন যে ক্রিয়েটিভ করবেন করতে পারেন, ইট ইজ আপ টু ইউ। ভয়েস একটা মিউজিক দিলে তো ভালো, একটা মিউজিক যদি দেন, সুন্দর একটা মিউজিক, অথবা আপনি যদি একটা চমৎকার কবিতা বলে দেন, এটা তো আরো ক্রিয়েটিভ। সাকিব, মনে হয় আর ঘুমানো যাচ্ছে না এবার, তাই না? ঘুম মনে হয় হারাম হয়ে যাবে। জি স্যার, 14 গোষ্ঠীর ইনফরমেশন পাবো কেন স্যার, এটা তো বুঝতেছি না। এটা একটা কথা বটে। দেশের বাড়ি যাইতে হবে আর কি। দেশে যেতে হবে। আর কিছু বলবেন? স্যার আরেকবার একটু এক্সপ্লেইন করা যাবে? আমি লিখবো এটা লিখে দেবো আপনাদের টপিকটা। স্যার আপনি তো ওই দিন ওই 40 সেকেন্ডস এর ভিডিওর কথা বলার পরে হচ্ছে আমি একটা ভিডিও বানিয়ে ফেলছিলাম, যেটা ছিল তাড়াহুড়ো কিছু নাই, 40 সেকেন্ড বলে নেই, 2 মিনিট বলছিলাম। না স্যার ওইটা আপনি না বলেছেন স্যার, লাস্টে আপনি 2 মিনিট স্যার বলছিলেন স্যার ফার্স্ট ক্লাসে, পরে আবার লাস্ট ক্লাস বলছিলেন যে 45 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ এখন কিছু করার নাই, এখন সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে এটা তো আমাদের করতে হবে। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য ডিসিশন। সময় প্রচুর আছে, আপনারা ভিডিওটা সাবমিট করার সময় পাবেন না, অনেক সময় দেব আপনাদের হচ্ছে কি স্যার গ্রেড আমরা সাবমিশনের তাহলে আগের দিন এই ভিডিও আর দেখানো লাগবে না, যেহেতু আমি বলি যেহেতু এটা একদম পার্সোনাল ভিডিও, এটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না, ট্রাস্ট মি, এটা শুধু আমরাই জানবো, আপনি আর আমি। অ্যাজ এ ইনস্ট্রাক্টর I will watch that and you only know that, other people will not. ঠিক আছে? সময় পাবেন, অনেক সময় পাবেন। এটা কি মাস? মার্চ, এপ্রিলের কত তারিখে পরীক্ষা শেষ মুসা? পরীক্ষা শুরু কবে? 17? স্যার 17 থেকে শুরু হবে, 21 তারিখে শেষ। কখন শুরু হবে? 17 থেকে। 17তে শুরু হবে, শেষ হবে 21 তারিখে। জি স্যার। ক্লাস শেষ হবে কবে? ক্লাস শেষ হবে 16 তারিখে। স্যার 16 তারিখ না, ক্লাস শেষ হবে আপনার 13 তারিখে। ক্লাস শেষ হবে 13 তারিখে। ইয়েস স্যার। তাহলে আমাদের কত উইক আছে একটু হিসাব করি। আজকে 11 তারিখ, 1 2 3 4 5 6। স্যার মোস্ট প্রবাবলি আমরা আরো 5টা ক্লাস পাবো 15 তারিখ পর্যন্ত। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার কি এত বেশি ক্লাস নাকি মুসা? স্যার তাই তো দেখতেছি স্যার, অনেকগুলি তো। আমার সিলেবাস তো প্রায় শেষ, আরো তো দেখি 5 উইক ক্লাস আছে। জি স্যার। সমস্যা নাই, গল্প গুজব করতে না স্যার।
আচ্ছা, আপনাদের আমি বলি, আপনাদের অনেক সময় পাবেন। গ্রেড সাবমিশনের ডেট কবে? পরীক্ষা শেষ হওয়ার পর, মানে 24 তারিখের পরও তো আমরা নিশ্চয়ই 1 উইক সময় পাবো। তো আপনার গ্রেড সাবমিটের আগের দিন দিলেই চলবে, 2 দিন আগে দিলেই চলবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা গেল। এবার আসেন আমরা সার্ভে এবং ইয়ার Survey। টপিক ঠিক করি, সার্ভে এবং প্রেজেন্টেশনের টপিক ঠিক করি। আমাদের সার্ভের টপিক কি হবে? কেউ একজন ভালো একটা বলেন। প্রথম কোন আম্মু আমাকে বলেন যে আমরা সার্ভের টপিক কি করতে পারি। কেউ একজন। এখন কথা বলেন, টপিক বলেন একটা, যে এই টপিকে আমরা সার্ভে এবং প্রেজেন্টেশন দিতে পারি। স্যার ট্যুরিজমের উপর। না, স্যার, কোনো কোভিড নিয়ে। specific- দেন কোভিডের উপর কি দেওয়া যায়? স্যার কোভিড এর কারণে লাইভলিহুডে কি ইমপ্যাক্ট করছে? এটা বেশি কমন হয়ে যায় অন্যভাবে, আরেকটু আরেকটু So অন্যরকম। people's perspectives on colorism. স্যার এটা ভ্যাকসিন দিয়ে সার্ভে করা যায়। কালারিজম মিন্স হোয়াট আম্মু সামিয়া? স্যার এটা স্যার বেসিক্যালি স্যার এখনো তো অনেক মানুষ সাদা কালো করে না, লাইক আই প্রিফার লাইক ফর্সা, আই প্রিফার বা কালো হলে না, কি আমরা একটু লাগবে? ওই ধরনের টপিকে না যাই, আমরা বরং স্যার খুব সেনসিটিভ টপিক স্যার, খুব স্যার সেনসিটিভ। আমাদের যে ভ্যাকসিন গুলো স্যার গরিব দিচ্ছে স্যার, মানুষ এটা স্যার ভাবে আমার কিন্তু এই টপিকটা খুব পছন্দ হয়েছে, মানে এটা কিন্তু করা যায়, করতে চান? গরিব মানুষের যেভাবে লাইভলিহুড স্পেন্ড করতেছে। আচ্ছা, আর স্যার কিছু? ভ্যাকসিন নিয়ে মানুষের পার্সপেক্টিভ কি, মানে ডাজ ইট ওয়ার্ক অর নট, এটা নিয়ে মানুষ হ্যাঁ, কি চিন্তা ভ্যাকসিন করছে? নিয়ে করা যায় খুব স্যার, খুব সুন্দর ভালো টপিক, বলছে, খুব খুব সুন্দর সুন্দর টপিক, টপিক, খুবই সুন্দর সুন্দর টপিক। টপিক। তাহলে কি এটাতে ফিক্স থাকবো? স্যার এটাতে বা ফিক্স স্যার থাকেন এটাও ভ্যাকসিন। করা যায় যে এটা নিয়ে যারা এখন অনেক এখনো ইনফরমেশন ভ্যাকসিন পাওয়া যায়, নেয়নি, মানুষই করা যাবে। কেন ভ্যাকসিন নেয়নি, এটা নিয়ে কিছু খুব করা ভালো যায়। টপিক, এবং এটা স্যার সার্ভেটা রিয়েলি ওয়েলদি Yes, sir. সার্ভে তারপর এবং প্রোস ভেরি। এন্ড কনস অফ অনলাইন ক্লাসেস। স্যার অনলাইন ক্লাস হ্যাঁ স্যার, হাইব্রিড ক্লাসে অথবা অনলাইন ক্লাস কোনটা বেটার? এটাও খুব সুন্দর টপিক, এটাও খুব সুন্দর। স্যার এমন এটাও করা যায় টু আস্ক পিপল ওরা কি এটার সাথে একমত নাকি, যে যদি জি, কোনটার সাথে একমত? স্যার অনলাইন ক্লাসেস নাকি classes অফলাইন থেকে- ক্লাসেস কোনটা বেটার লাগে অথবা কোনটা হওয়া উচিত? ডিস্ট্রিবিউশন চ্যানেলস হ্যাজ বিন উইকেন্ড বিকজ অফ কোভিড বলতে কি বোঝাচ্ছেন? আমি আসলে বুঝতে পারিনি। যে সাপ্লাই চেনের উপর যেসব ইফেক্ট করছে আর কি মার্কেটে। না, এটা টেকনিক্যাল। তাহলে এই দুইটা টপিক আমার সবচেয়ে পছন্দ হয়েছে। একটা হচ্ছে গিয়ে হাউ কোভিড, সো একটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ জেনারেল পিপল পারসেপশন অন কোভিড ভ্যাকসিন। এটা একটা টপিক সুন্দর, এটা আপনার খুব রিচ সার্ভে করতে পারবেন, মানে এটা আপনাদের জন্য খুব সহজ। বাসা থেকে নিচে নেমে কয়েকজন, আপনার তো খুব বেশি সার্ভে করার দরকার নাই, 30 জন হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় সার্ভের ক্ষেত্রে। 30 জনকে যদি সার্ভে করেন, আমি এটা নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, 30 জনকে সার্ভে করলেই তো কাজ শেষ, খেলা শেষ। 30 জনের সার্ভে সবসময় স্ট্যান্ডার্ড সাইজ বলা হয়, 30 জন আপনি খুব ইজিলি পেয়ে যাবেন নিচে নামলে। এটা এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে ইজ অনলাইন এডুকেশন at IOB good or bad? or আপনি একটু স্পেসিফিক ভাবে বলতে পারেন how effective is IOB অনলাইন এডুকেশন। এটার জন্য আপনাকে IOB তে যেতে হবে, ক্যাফেটেরিয়ার সামনে একটু দাঁড়ায় থাকতে হবে। আমি দেখলাম নিচে আসলাম, আপনি হয়তো আমার হাতে একটা কাগজ দিয়ে দিলেন যে স্যার আমি সার্ভে করতেছি। এটা তো দুইটার ফিল্ডই অত্যন্ত রিচ, দুইটাই চমৎকার টপিক। একটার জন্য IOB তে আপনাকে সার্ভে করতে হবে, আরেকটার জন্য হচ্ছে আপনাকে একটু নিচে নামতে হবে। এখন কোনটা প্রেফার করেন আপনি? জি স্যার যদি ভ্যাকসিনেটটা করি স্যার উই ক্যান রিচ ম্যাস পিপল স্যার, এলএফির তো স্যার ওইটাই স্যার অবজেক্টিভ, তাই না স্যার? yes, IOB students are also kind of mass people in perspective of IOB independent university, সেটাও হতে পারে। কিন্তু এই দুটো টপিক আমার খুব প্রিয়, আপনারা যদি যেটা চয়েস করতে চান। স্যার আমার কাছে ইয়েটা বেটার লাগতেছে স্যার, অনলাইন ক্লাসেরটা স্যার, কারণ যেহেতু হাইব্রিড মোডেই আমরা শিফট করতেছি স্যার, সো সবার পার্সপেক্টিভটা জানলে একটু ভালো হয় স্যার। যে
কে কি ফিল করতেছে স্যার অনলাইন। আচ্ছা তাহলে তো এটা একটা আসলে ইয়া করতে, স্যার আচ্ছা তাহলে ভ্যাক্সিনেটটাও কিন্তু তাহলে স্যার তো আমরা একটা ভোটাভুটি করে আচ্ছা ফেলবো। এখানে স্যার হাইব্রিড মোড তো মেবি থাকবে না, 20 তারিখ থেকে তো ফুললি অফলাইন হয়ে যাবে। হ্যাঁ সেই কারণে আপনার Just সার্ভে আবেদনের করাটা পরে। আরো সহজ হয়ে যাবে, সার্ভে করাটা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটা মনে হয় ভোটাভুটি করতে হবে, ভোটাভুটি না করলে এটা মনে হয় হবে না। না দুইটা রাখা যাবে না, একটা টপিকে থাকে। এটা হচ্ছে কনসেনসাস। ভোট করি ভোট কিসে করব? স্যার এজ এ পোল হ্যান্ড রেজ করি যারা করি। একটা আর একটা হ্যান্ড রেজ। না ওটা কাউন্ট করব ওয়েবসাইট আছে না স্যার, পোল ওয়েবসাইট অনলাইনে? হ্যাঁ ঠিক আছে গুড, এটাই পোল ওয়েবসাইটের। আর আমরা খুব সহজে করে ফেলতে পারি। আপনারা যারা মনে করেন the people, আমি again repeat, the people who want to do survey on what is general people perception about COVID vaccine, raise your hand. And the people who want to actually do survey and presentation on how effective is IOB online communication, they lower their hands, don't raise your hands. ঠিক আছে, সবাই ইয়ে করতে হবে। The people who wants to do survey on what is general people perception on COVID vaccine, raise your hand. And the people who wants to do survey and presentation on the online education impact at IUB, they lower their hands. সবার দিতে হবে, সবার আসতে হবে, সবার হতে হবে এটা। আস্তে আস্তে সবাই দেখে হাত তুলে ফেলতেছেন আপনারা কেউ। কারণ স্যার এখানে নিরপেক্ষতার কোনো অপশন নেই কারণে স্যার। কিন্তু পুরো ইয়া হয়ে গেল। আচ্ছা দাঁড়ান এখন কাউন্ট করি, আমি কিন্তু দেখাচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার করি। এটা কি একটা ইয়া দেখাইতে হবে স্যার ভোটাভুটি হইলো, এটা আরো রেজাল্টটা শেয়ার করাই যায় সবার সাথে। কাউন্ট করতেছি দেখেন সবাই, হ্যাঁ তুলে রাখেন। 1 2 3 4 5 6 7 8 উপরে একবারে 9 দেখাচ্ছে স্যার এইটা না করে স্যার আমরা কতজন আছি আর কতজন হাত তুলছে ওখানে দেখাই যাচ্ছে উপরে, তাহলেই তো হয়ে গেল। কোথায় দেখা যাচ্ছে? স্যার এটা সবার উপরে উপরে দেওয়াই আছে একদম। 33 জন স্যার হ্যান্ড রেজ করছে। স্যার 35 জন স্যার রেজ করছে স্যার 35। সেটা কোথায় দেখবো? স্যার আপনি আবার ওখানে যান। আবার গেলাম উঠছে তো, যে আপনার স্ক্রিনে উঠছে এই যে ওপেন কিউ যেখানে লেখা ওখানে। হ্যাঁ এটার উপরে, এটার একবার উপরে। এটাতে না না স্যার এটা হচ্ছে আপনি স্ক্রল করে স্যার স্ক্রল করে উপরে যান। হ্যাঁ এই যে 34 হচ্ছে রেজ, আর আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 61 ইনক্লুডিং মি, তাহলে 60। তাহলে 26 people are want to do an IOB survey, 33 is there. So definitely close neck to neck fight, but actually maximum people wants to do survey on the impact. So actually what is general people perception on vaccination, COVID-19 vaccination. That's it. So this is the topic. Yes sir, 100%. তাহলে এটা তো জয় হয়ে গেল, সরি যারা পারেন না। তো আমরা এখন এই জিনিসগুলো ফর্মালি লিখে ফেলি। হ্যাঁ ঠিক আছে, আপনারা হ্যান্ড নামাইতে পারেন। থ্যাংক ইউ। আমরা এখন টপিক এইগুলা লিখে ফেলতেছি। দেখেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনও করবেন। ওকে স্যার। অলরাইট জি স্যার সার্ভেটা কেমন হবে ওটা কি আমাদের উপর ডিপেন্ড করবে নাকি ওটা ফিক্স থাকবে? সার্ভের টপিককে সার্ভে কিভাবে করতে হয় এফেক্টিভলি সেটার উপর একটা ক্লাস নিব, আমি দেখাবো আপনাদেরকে। ওকে স্যার। আচ্ছা আমি একটু লিখে ফেলি তাহলে জিনিসটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাগজ। সো আমাদের বড় করি। সো ভিডিও মেকিং, এটা আমাদের টপিকটা কি? হোয়াট ইজ দ্য টপিক? my 5 generation
ancestor. A 5 generation ancestor, how do they live their life? Both. আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল বোথ। এখানে কাউকে ইয়া করা যাবে না। প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কোশ্চেন করবেন। Sir, In special circumstances, yes. sir, I mean, what if our like Sir, grandfather or grandmother question doesn't know about them much or cannot remember? বাবা মাকে জিজ্ঞেস করেন, বাবা মা জিজ্ঞেস করলে তো তার বাবা মা সম্পর্কে বলতে পারবে। বাবা মা জানে না তার বাবা মা কি ছিল। এটা আসলে একটা, আমি টপিকটা আমি আসলে এইভাবে কল্পনা করিনি। মানে স্যার 5 জেনারেশন তো একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আসতেছে। আমি এই টপিকটা আসলে আমি নিজেও আই ডোন্ট লাইক। এখন কি করব বলেন? স্যার আগে হবি ছিল না, ওটা বেটার ছিল না? এখন তো কিছু করার নাই আম্মু, কি করব? হবি ছিল কত, সাইক্লিং হবি আছে স্যার, গার্ডেনিং হবি আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে, সবাই তো কনসেনসাস করে ফেলছে, এখন তো কিছু করার নাই। যাই হোক, হবি নিয়ে 10 মিনিটও কথা বল। ওকে স্যার। স্যার তার একটা কত কোশ্চেন আছে স্পেশাল স্যার, সার্কামস্ট্যান্সেস। একটু কোশ্চেন ছিল স্যার। স্পেশাল স্যার একটা সার্কামস্ট্যান্সেস। কোশ্চেন ছিল। জি স্যার ভিডিও অ্যাসাইনমেন্টের সময় স্যার যখন আমি কথা বলবো স্যার, তখনই যদি আমি ওই বি রোল হিসাবে ওর আমি কথা বলার মাঝখান দিয়ে যদি ভিডিও অ্যানিমেট করে দিই, দেখাতে পারেন, আর তো ওভাবে করলে হবে না? মানে দেখাতে পারেন, সেটা করলে হবে। ইন স্পেশাল সার্কামস্ট্যান্সেস স্যার, টক অ্যাবাউট হ্যাঁ আমাদের সেকশনে যেরকম প্রবলেম হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, আমার মনে হয় অন্য সেকশনেও সেম প্রবলেমটাই হবে। আপনারা কি আরেকবার রিকনসিডার করবেন মানে এই আচ্ছা, টপিকটা তাহলে নিয়ে? আজকে আপাতত লিখে রাখি, লিখে তারপর কথা বলি। জি স্যার, আমার আই মনে থিংক হয় মানে এটা লিখে তো রাখি, লিখে রাখলে তো সমস্যা নাই নাকি? নো স্যার। নমস্কার। আমি আচ্ছা মেল করবো, আপনাদের কনসাল্টটা জানাবো। স্পেশাল সার্কামস্ট্যান্সেস টক অ্যাবাউট 3 থ্যাংক ইউ জেনারেশন, স্যার। মানে প্যারেন্টস। আমি আজকেই মেল করবো ওনাকে। আপনাদের যা মনে করা কোনো কারণ নাই যে আমরা কোনো কিছু মানে কনসাস না, উই আর ভেরি কনসাস। স্যার সার্ভেটাও কি হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে রিপোর্ট? সব ইন্ডিভিজুয়াল। আচ্ছা না স্যার, আমি অন্য সেকশনের কথা শুনেছিলাম যে ওরা নাকি গ্রুপে করতেছে। না, কেউই গ্রুপে করতেছে না, মিটিং তো গতকাল। তাহলে হয়তো আগে বলে দিয়েছিল। হ্যাঁ, স্পেশাল সার্কামস্ট্যান্সেস টক অ্যাবাউট 3 জেনারেশন, প্যারেন্টস, গ্র্যান্ডপ্যারেন্টস and great grandparents. আচ্ছা, maximum 10 minutes and minimum 8 minutes. Divide your video into 2 parts. First part, you can show visualization, animation. আমি আজকে ওনাকে মেল করবো যে আমার স্টুডেন্টরা তো এই 5 জেনারেশন নিয়ে খুব বিপদে আছে। পিকচার্স কিউ স্যার হবির কথাটা বললেন, বলবো। পিকচার্স কিউ pictures, visualization, animation, pictures, small movie, like creative words. Second part,
Second part you will describe what you have shown first part. ওকে, তারপর আর কি, আর কোনো কোশ্চেন কিছু? স্যার ওই যে পুরো Sir. 10 মিনিট যেটা আছে স্যার, ওই দুই পার্টকে কম্বাইন করে ওই ব্যাকগ্রাউন্ডের ভিডিও হইলো কর্নারে, আমি যে সাইডে কথা বলতেছি এরকম করলেও কি হবে না স্যার? তাহলে হবে জিনিসটা হবে হবে you can play with video editing. হবে, খুব হবে। তারপর আর কি? Sir, when is the deadline? Enough time. Tentatively. Okay, sir. You need to show others. আর কিছু? আর কিছু? Sir, it doesn't have to be formal, right? Never, definitely not. Definitely not. It is nothing formal. It is informal, completely informal video. Definitely, it is informal. If you do not want to show your face, if you don't want to show your hands, or if you want to show completely your face, I don't care. If you have religious obligation, I don't have any problem. Or if you want to be very smart, modern, you want to show your whole body, that is not a problem to me. Nothing is problem to me. Okay? Is it clear? মানে চেহারা দেখাইতে হবে কোনো ব্যাপার নাই, চেহারা না দেখাইলেও কোনো সমস্যা নাই, যেটা খুশি। আপনি আপনার ফেস শুধু দেখাইতে চান, এনাফ। আপনি আপনার নেক পর্যন্ত দেখাইতে চান, এনাফ। আপনি মেকআপ পরে থাকতে চান, দ্যাট ইজ অলসো এনাফ। আপনি আপনার ফুল বডি দিয়ে হাত পা নেড়ে দেখাইতে চান, সেটাও এনাফ। আমার এটা ডোন্ট কেয়ার। ওকে? আর কিছু? ইনফর্মাল, ইনফর্মাল without any dress code. You can respect your religious obligation or show up yourself as well. আর কিছু? স্যার ভিডিও কি
ভিডিওতে কি তাইলে আমরা আমাদের অ্যানসেস্টর নিয়ে কথা বলবো যে তারা কি করে আসছে, তারা তাদের আপনি কি নাম কি, তাদের এতক্ষণ কি ঘুমাইছিলেন নাকি? না না স্যার আমি শুনছি স্যার, আমার একটু শিওর হওয়ার জন্য স্যার একটু হ্যাঁ, এই যে বলতেছিলাম। 5 জেনারেশন নিবেন, 5 জেনারেশন নিয়ে একটা প্রথম ক্রিয়েটিভ কাজটা দেখাবেন যে আমি এখন এটা করি, আমার বাবা মা এটা করে, তার এরকম গাড়ি আছে, বাড়ি আছে, এইসব, তারা এখন ব্যবসা করে বা চাকরি করে। আমার দাদা তো এটা করতো, এটা উনি কৃষি কাজে যাইতো, নানাও কৃষি কাজ করতো, ধান কাটার পর আমার নানি ঢেকিতে ধান ভাঙতো, আমার দাদি চাল সিদ্ধ করতো, আমার গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস তারাও কৃষি কাজ করতো, তারাও ধানের সিজনে ধান কাটতো, চাল কাটতো, এটা করতো বা যে এগ্রিকালচার বিজনেস করতো। সকালবেলা আমার দাদা যাইতো, আমার দাদি পান্তা ভাত ইয়াতে বেঁধে দিয়ে দিত, উনি এটা মজা করে দুপুরবেলা খাইতো। অথবা আমার নানি এই ভর দুপুরে আহ, মানে নানার প্রতি এতই ভালোবাসা ছিল যে উনি মাঠে হাজির হইতো, যত্ন করে খাওয়া দিত, তারপর খাওয়া শেষে মুখ ধুয়ে ওনার মুখ মোছায় দিত। যেটা মন চায় এই জিনিসটা ক্লাসিক্যাল ওয়েতে প্রেজেন্ট করে। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। আর কোনো স্যার কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ ইয়েস হ্যাঁ, স্যার। জি। স্যার অনেকের তো স্পেশাল কেস আছে, লাইক probably they don't have their father or ও parents or ইয়া ইয়া, দ্যাট ইজ দ্য কমপ্লিকেটেড। আমি এই জন্যই এটা একটা, এই ধরনের সিচুয়েশন যারা, তারা আমাকে পার্সোনাল মেল করেন। এই টপিকটা আমি এই জন্য আই ডিসলাইক দিস, আই সিম্পলি ডিসলাইক স্যার কোনটা স্যার? এই পার্সোনাল ইনফরমেশনের টপিক। আমি নিজেও ডিসলাইক করি এইসব টপিক। স্যার এখন তো আচ্ছা, এটা মেল ফাইনাল কর, হয়ে গেছে রাইট স্যার? এটা কি ফাইনাল এখন? দাঁড়ান আগে কথা বলো, আমার সাথে কথা বলে জানতে হবে। কিন্তু এইগুলা তো ঠিক আছে না, ম্যাক্সিমাম 10 মিনিটস, মিনিমাম 8 মিনিটস, ডিভাইড 2 পার্টস, ইউ ক্যান প্লে উইথ ভিডিও এডিটিং, এনাফ টাইম। Yes, তারপর sir. নো Sir, নিড টু শো আদার্স, অনলি শো উইথ এন্ড মি, ইনফর্মাল উইদাউট এনি ড্রেস কোড, ইউ ক্যান রেসপেক্ট ইউর রিলিজিয়াস, এগুলা তো সেমই থাকবে না, খালি স্যার আপনি টপিকটা। যে অ্যানিমেশন আর স্মল মুভি বলছেন স্যার, এইটা কিভাবে আরেকবার একটু এটা তো আপনাকে শিখতে হবে, এটা তো আমি শেখাবো না। স্যার অ্যানসেস্টর কম পাওয়া গেলে কিন্তু ওই 10 মিনিট পর্যন্ত করা স্যার কষ্ট হবে স্যার, ওইটা একটু আপনি বললেন। 8 মিনিটে যাইতে হবে, তখন ক্রিয়েটিভ কাজ বাড়া। এইগুলা এগুলো অপ্রয়োজনীয় কোশ্চেন। যাই হোক, আপনাদের এই টপিকটা আমি একটু কথা বলবো স্যারের সাথে, মানে 5 জেনারেশন অ্যান্সার, হাউ ডু দে লিভ দেয়ার লাইফ, এই প্যাটার্নাল আর ম্যাটার্নাল, এই জিনিস আসলেই, এটা আসলে কমপ্লিকেটেড ইস্যু। যাই হোক, এটা কথা বলবো, দেখি এটাকে চেঞ্জ করার পরে হবি করা যায় কিনা, কিন্তু তারপরে ওই 10 মিনিটস 8 মিনিটস এটা থাকবেই। ঠিক আছে? জি স্যার, আপনারা ওইটা যারা চান, সমস্যা নেই স্যার। যারা এই টপিকে করতে চান তারা তো করতেই পারেন, কিন্তু যারা চান না, দেখি আগে কথা বলি স্যারের সাথে, এখনো এটাই ফাইনাল আছে। আর কোনো কোশ্চেন? নাই না? তাহলে আমরা সার্ভে এবং প্রেজেন্টেশনে যাই এবার। আমাদের আলাদা মানে প্রেজেন্টেশনও হবে on another topic? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশনই তো আসল। এটা আপনি প্রথম ক্লাস করেন নাই? না স্যার, ফার্স্ট ক্লাস আমি ছিলাম না। টপিক ইয়াটা দেখেন না, যে আমি গুগল ক্লাসরুমে যে টপিক ইয়াটা একটা রিসোর্স আমি শেয়ার করছি, সেটা দেখেন। সার্ভে এন্ড প্রেজেন্টেশন, সার্ভে এন্ড প্রেজেন্টেশন টপিক কি? People's perception on the COVID vaccine. General people. General people perception on COVID. তাহলে প্রথম হচ্ছে গিয়ে using 30 people for survey. From all sphere.
মানে আপনি আপনার বাসার সবাইকে চালায় দিলেন, এটা হবে না। From all sphere is more than enough. ঠিক আছে, choosing 30 people for survey from all sphere is more than enough. Sir, for those who are not vaccinated. হ্যাঁ, both. নিশ্চয়ই আপনি 30 জনের মধ্যে 7-8 জন পাবেন যারা ভ্যাকসিনেটেড না। বোথ, যারা ভ্যাকসিন নিছে, যারা ভ্যাকসিন নেয় নাই, বোথ পারসেপশনটা দেখাইতে হবে, বোথ। স্যার তারপর ওদের রিজন গুলো কি স্যার ওই ফাইনাল রিপোর্টে স্টেট করবো স্যার, কেন ওরা বলছে ওরা নিতে ইচ্ছুক না? সেটাই তো সার্ভের আর্ট, যে আপনি নিয়েছেন কেন নিয়েছেন, আপনি নেননি কেন নেননি। ওকে স্যার। স্যার কয়টা কোশ্চেন থাকবে এর কোনো আছে? এটা পরের ক্লাস, আপাতত টপিক ঠিক করি। রিজনস তো মাস্ট, তারপর ডেমোগ্রাফি দেখাইতে হবে, যে তাদের মানে এখানে একটু চালাকির আশ্রয় নিতে হবে। যেমন আমাকে দেখলে কি মনে হয়, আমার কি অনেক পয়সা আছে নাকি পয়সা নাই? আছে, কিভাবে বুঝলে? আমার খুব বেশি পয়সা নাই, আইবে টিচাররা খুব মানে নট poorly actually paid but not lavishly paid as well. আইবে টিচারদের খুব বেশি পয়সা দেওয়া হয় না, মডারেট টাকা দেওয়া হয়। সুতরাং আমার পয়সা নাই, আমার চেহারা সুরত দেখলেও তাই মনে হয় যে আমি মডারেটলি পেইড। না স্যার কি বলেন? আমার বেতন জানতে চান, বেতনে অঙ্ক বলবো? যাই হোক, সেটা নিয়ে আলোচনা না করি। তাই এখানে একটু চালাকি করতে হবে। ডেমোগ্রাফি এবং সোশ্যাল স্ট্যাটাস জানতে হইলে চেহারা দেখে একটা অ্যাজাম্পশন করতে হবে, বা কোশ্চেন যদি আপনি ওইভাবে করতে পারেন, মানে এগুলা ডাইরেক্ট কোশ্চেন করলে আজকাল কেউ আনসার দেয় না। স্যার প্রফেশন জিজ্ঞেস করলেই হয়, সেটাও করতে পারে। প্রফেশনের কথা বললেও লাভ নাই, এটাও খুব কমপ্লিকেটেড। আমি যে কয়েস মিয়ার কথা বলছি, উনি তো জর্দা ব্যবসায়ী এবং উনি থাকেও খুব সিম্পল। তো আপনার কি ওরা দেখলে বড় গরিব, একবারে গরিব? কি উনি কি গরিব? উনি একটা মন্তব্য একবার করছিল, আপনারা জানেন না যে আমার কাছে কত টাকা আছে। এটা হইলো লাভ আছে, এইটা নট ইজি আন্ডারস্ট্যান্ডিং। এটা আপনাদের মাথা কাটাইতে হবে। এটা কোশ্চেনের মধ্যে চালাকি করতে পারেন, অথবা চেহারা দেখাও বের করে ফেলতে পারেন। যাই হোক, মোটামুটি একটা আইডিয়া আনতে হবে। ডেমোগ্রাফি এবং সোশ্যাল স্ট্যাটাস। আর কি ডেমোগ্রাফি এন্ড সোশ্যাল স্ট্যাটাস যদি আবার একটু বলেন স্যার, ওটা কি করতে হবে ওরা স্যার? কি মনে করে ভ্যাকসিন কাজ করে নাকি না, বা ভ্যাকসিন কাজ করে সেটা তো আপনাদের ব্যাপার, যে চালাকি করে মেয়েদের ভ্যানিটি ব্যাগের খবর, বা মেয়েরা চালাকি করে যে ছেলেদের মানি ব্যাগের খবর বের করে, হাও, সেটা তো আপনাদের ব্যাপার। মেয়েরা পারে স্যার, এই জন্য মেয়েরা ভালো গ্রেড পাবে, আপনারা খারাপ ওই লেভেলে পৌঁছাইতে হবে। চেষ্টা করেন, ওদের পিছনে পিছনে ঘুরে বের করার চেষ্টা করেন যেটা কিভাবে করা যায়। অলরাইট, আর কি বলা যেতে পারে? choosing 30 people per survey from all sphere is more than enough. Both group of people, vaccinated and non-vaccinated, reason, must, demography and social status. So এটা কতটুকু কার্যকর ওইটা নিয়ে ওদের প্রেসেশনটা কি? সেটা হতে পারে এফিকাসি, এটাকে বলে এফিকাসি। এফিকাসি রিজনস থাকবে না স্যার? এইগুলো আমি একদম মানে এগুলো তো অনেক কিছু আপনারা আপনাদের মতো করে করবেন ডেফিনেটলি। অনেক আসলে যে অনেক কনস্পিরেসি থিওরি বিশ্বাস করে, এইগুলো নিয়ে আসলে লেখারই কিছু নাই, আমরা এতটুকুতেই থামি। এটা নিয়ে আরো বেশি কিছু লেখার প্রয়োজন নাই আমার মনে হয়। স্যার এটা ইউরোপ আমেরিকায় করলে স্যার যতটা ইন্টারেস্টিং হবে স্যার, এই দেশে স্যার করে লাভ নাই স্যার। ওই দেশে স্যার হবে ইচ্ছা করে নেয় না। যদি জানেন কিভাবে ইন্টারেস্টিং করা যায়, এটা তো ক্রিয়েটিভিটির ব্যাপার। স্যার এই দেশে স্যার কেউ যদি না নিয়ে থাকে, জিজ্ঞেস করলে হলো যে আমার এসএমএস আসেনি, এই কারণে আমি পাইনি। আপনি জানেন যে আমেরিকা, কানাডা, ইউরোপে অনেক কান্ট্রিতে যে ওরা ভ্যাকসিন নেয় না, ওরা আরো উইয়ার্ড রিজন। জি স্যার, সেটাই বলতেছিলাম যে স্যার আমাদের এই জায়গায় উইয়ার্ড রিজনস কম স্যার, কেউ বলবে না যে আমাদের এখানে অনেক উইয়ার্ড রিজন দেবে।
আপনি জিজ্ঞেস করবেন কাউকে, একজন বলে দিবে, যদি আপনি ভালো মতো মিশতে পারেন সে বলবে, হ্যাঁ আই থট ইফ আই এম ভ্যাকসিনেটেড মাই সেক্সুয়াল লাইফ উইল হ্যাম্পার, বলে দেবে। এটা মানুষের গভর্নমেন্ট ভিতরের কথা বের করার ক্ষমতা থাকতে হয় যারা সার্ভে করে। সার্ভের বৈশিষ্ট্য এটা। আপনি যদি একটা ছেলে হয়ে মেয়ের কথা জানতে চান, ও কখনো আপনাকে বলবে না, কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন একটা মেয়ে তার পাশের মেয়েকে সবই বলবে। সো ইউ নেভার নো, এগুলো আর্ট, এগুলো জানতে হবে, ঠিক আছে? আর এটা দিয়ে তো মোটামুটি আমি আসলে বুঝে ফেলবো যে আপনারা কতটা সাকসেসফুল হয়েছে। তো একদিক দিয়ে সবার একটা টপিক হওয়া খুব সুবিধাজনক, ঠিক আছে? তবে আমি ভিডিও মেকিং এর টপিকটা আমি একটু আলোচনা করব। স্যার সার্ভেটা তো স্যার গুগল ফর্মে হবে না? গুগল ফর্মে আপনার পেন এন্ড পেপারও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর স্যার রেজাল্টটা দিলে তাহলে স্যার এই 5টা হেডিংস নিয়ে স্যার আমরা রিপোর্টটা মেক করব। এই তো 5টা হেডিংস না, এটসেট্রা। ওকে এটা স্যার। একদম টেন্টেটিভ। আর নিজে থেকে চাইলে স্যার অ্যাড করা যাবে। স্যার কোশ্চেনিয়ার গুলো কত কি আমি বেশি? প্রোভাইড করবেন স্যার? কোশ্চেনিয়ার গুলো কি আমরা কোনো প্রোভাইড করব? কোশ্চেন আপনারা তো, এটাই তো আপনাদের কাজ, এটা তৈরি করা। স্যার এই 5টা পয়েন্টের উপর বেস করে? এই 5টা পয়েন্টের উপর বেস করেন না, এটসেট্রা। এই 5টা থাকতে পারে, পয়েন্ট থাকবে কত, 10 থেকে 15টা কোশ্চেন টোটাল। ওকে স্যার, গুড। 12 to 15 কোশ্চেন। স্যার ডেমোগ্রাফি বলতে কি ওই পার্সনটা কোথায় লোকেটেড এটার উপর স্যার, মানে ও কোথায় লোকেটেড? সে থাকে কোথায়? ইয়েস স্যার। কি বস্তিতে থাকে, নাকি সে বাড়িতে থাকে, নাকি টিনের ছাউনিতে থাকে? সে বিদেশে থাকলে সমস্যা হবে না, বিদেশ থাকলে একটা দুইটা নিতে পারেন, একটা দুইটা। হ্যাঁ, এইটা হলো টপিক। তাহলে এটা একটু কমপ্লিকেটেড। মাই 5 জেনারেশন অ্যানসেস্টর, হাউ ডু দে লিভ देयर লাইফ, প্যাটার্নাল এন্ড ম্যাটারনাল। এটা নিয়ে আমি স্যারের সাথে আলোচনা করব, দেখি এটা উনি কি বলেন, চেঞ্জ করেন কিনা। তো এটা একদম টেন্টেটিভ। আমরা কোশ্চেন যখন সার্ভে এইসব পড়বো আরো, তখন এইগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 12 থেকে 15টা কোশ্চেনের জন্য আমার 12 থেকে 15টা টপিক বের করতে হবে। 12 থেকে 15টা টপিক বের করে আমাকে কোশ্চেন সাজাইতে হবে। এখানে সিনক্রোনাইজেশনের ব্যাপার আছে, এখানে সিকোয়েন্সের ব্যাপার আছে, তারপর আপনি কিভাবে বুস্ট আপ করবেন, কিভাবে মানুষের ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রিয়েল ইনফরমেশন, দ্যাট ইজ অলসো আর্ট। তো এই জিনিসগুলো একটু জানতে হবে। অলরাইট, তো আমরা আজকে আমাদের লেকচারটা শুরু করি। আমাদের একটা লেকচার আছে। ক্যান ইউ সি মাই স্ক্রিন? স্যার আমাদের আগের রেকর্ডিং গুলো একটু দিয়ে দিন তাহলে। জি আচ্ছা। আর একটা জিনিস আছে কি, আমাদের আসলে মিড টার্মটা খুব সহজ। এই তিনটা স্লাইডের উপরে আমাদের মিড টার্ম হবে। প্রথমটা তো পড়াইছি, আজকে সেকেন্ডটা আসলে প্রথমটাই, তেমন কোনো চেঞ্জ নাই। আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে কি তারা যেই ইয়াতে গেছে, হোয়াট এভার সাইট দে ভিজিটেড। আমাদের মিড টার্মটা কোন উইকে হইতে পারে? মিড টার্মটা হবে আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর, টেন্টেটিভ, আপনাদের রিয়েল পরীক্ষা শেষ হওয়ার পর, ফাইনাল এক্সাম। ওকে, ফাইনাল এক্সামের পরে, টেন্টেটিভ, ফিক্স না কিন্তু। So they have visited a site. They have drawn what is in the site using the powder, the different colors chalk powder. Okay, we have already seen this kind of diagram. So this is the picture we have already described before. This is the map. We already know how to draw the map and how to legend the map. The making legend is very important. We already have seen this map. This map is also familiar to us. We already know this map. We have already seen this one, this transact map as well. Then social change map, we have also studied. আচ্ছা, এইবার আসেন how to select different pairs. এটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা, বাংলাদেশের প্রথম প্রাইম মিনিস্টার কে বলুন তো দেখি? তাজউদ্দিন আহমেদ, নট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ we have already discussed last class that we got independence in 16 December 1971. Actually, Bangladesh first government was formed in Meherpur, Mujibnagar. Okay, in that government, Tajuddin Ahmed, another big name in Bangladesh liberation, actually he was appointed prime minister, and Bangabandhu Sheikh Mujibur Rahman was appointed as a president, and everything is revolving around Sheikh Mujibur Rahman, though he was actually arrested in West Pakistan, but he was actually our first president, not prime minister. But after coming back,
Dhaka in 1972, he actually changed. He was become, Bangabandhu Sheikh Mujibur Rahman was become Prime Minister. Okay, so that's the thing. Do you know when Bangabandhu Sheikh Mujibur Rahman was assassinated? Any idea? 74 sir, 1974. Not 1974, 1975, 15 August. Oh sir, So yes sir. Sheikh Mujib period is actually from 1970 to 1975. Okay. Don't take it otherwise. So it is not a political discussion. I try to give you some period, a little bit about the history. Okay. You most probably people now see that Bangladesh political situation is very calm. There is no chaos. It is actually completely যাকে বলে hitless period. It was not like that before. In Bangladesh, from 1972 up to 2008, there are a lot of intervention in Bangladesh political situations. Okay. Especially our armies, our army personnel, they interfere a lot in Bangladesh politics. So that's why with the period, I'm also going to talk about a little bit about the context. So Sheikh Mujibur Rahman was assassinated in 1975, okay, by some army personnel. And it was widely believed some of the inner circles of Sheikh Mujibur Rahman were also involved. So after his assassination, the firstly, the power was taken by Khandakar Mustaq Ahmed. Okay. And it is in 1975 after 15 August. And he was backed by some of the army personnel. Then another faction, I should say faction, that party is called Jatiyo Samajtantrik Dal, Jashod. So they were actually very fierce during the Sheikh Mujib period. And after his assassination, they are also very fierce again. They are becoming more fierce to change the government. So they actually make a coup against, I made a mistake. So before that one, so before Jashod's coup, interim period, what happened? There is a fraction between the army. There's a faction between the army. So that faction wants to actually change the people who has taken control of the government. So that time, Khalid Mosharraf again make a coup. And he actually forced Khandakar Mustaq Ahmed to abandon his position. After that one, that party, Jashod, Jatiyo Samajtantrik Dal, they are very furious about this kind of environment. So they make another coup with soldiers. Okay. And they actually topple Khalid Mosharraf's power taking. Then after that one, there is again another counter coup. And that time it is backed by the Zia Rahman actually. And Zia actually take control of the power. So we can easily discard those small coups. Zia was assassinated again by army personnel in 1981. So his regime is from 1976 to 1981. So these are the two big regimes at the inception of Bangladesh. Bangabandhu's regime from 1970 to 75, and Zia Rahman's regime is actually from 1976 to 1981. Then he was again assassinated by some army officers. Then Ershad Saib, he took the power. There are some intermediate governments also. Those are very small time. They have taken the power. But Ershad Saib actually governed the Bangladesh from 1981 up to 1990. Then again he was toppled down. This time actually by the mass people getting against Ershad Saib, and he was actually overthrown. Then in 1991, for the first time, there is a general election after Sheikh Mujib's election, Bangabandhu's election. So that is most probably our second large election. Interim, there are some small elections, but we can easily discard those. So in 1991 general election, BNP, Bangladesh Nationalist Party, they took the power with leadership of Begum Khaleda Zia. Then from 1991 up to 1995, Begum Zia ruled the power.
Then in 1996 election, Awami League took the power, won the election and took the power with the leadership of our Prime Minister Sheikh Hasina. They actually governed the country from 1996 up to actually 2000. Then 2001 again another general election. That time actually Awami League lost, and BNP, Bangladesh Nationalist Party, with the leadership of Begum Khaleda Zia and Tarek Rahman, they took the power. Then they actually ruled the country up to 2005. Then again there is the army intervention. Okay, there's a kind of turmoil situation. Army intervened, so army took the power again with the name of some sort of civil society, and then they reign again from 2005 up to 2008, and then afterwards from 2008 up to 2022 it is actually ruled by the Bangladesh Awami League with the leadership of Sheikh Hasina. So there are 5 periods. স্যার লাস্টের যে আর্মি ইন্টারভেনশন কথা বলতেছেন এটা কি 2005 6 থেকে কখন 2006 to 2008. তা আপনি এখানে ইন্টারিম পিরিয়ড দেখছেন 2006 টু প্রেজেন্ট স্যার, তাহলে কি এটা ভুল লিখছেন নাকি? ওখানে একটা সমস্যা আছে আসলে, তো আমি আসলে এটা বলতে চাই না, মানে এই পলিটিক্যাল আলোচনাগুলো না করি। মানে বেগম জিয়া 1995 সালে নির্বাচন, মানে এখানে অনেক ব্যাপার আছে, এগুলো আসলে টু মাচ হয়ে যায়। ওই যে উনি 1991 থেকে 96 বলছে, তো উনি আসলে মাঝখানে আবার আরেকটা ইলেকশন দিয়ে দিছে, ওই ইলেকশনে আবার আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। বুঝছেন হিসাবটা? তখন কি স্যার ওই যে অনেক হরতাল হইতো ওই টাইম স্যার? 1991 থেকে 95 এর শেষ পর্যন্ত রুল করার পর খালেদা জিয়া আবার একটা ইলেকশন দিচ্ছেন। সেই ইলেকশন আওয়ামী লীগ বয়কট করছে, বলছে এটা নিরপেক্ষ নির্বাচন হয় নাই, হবে না, আমরা করব না, কারণ তিনি নিজে ক্ষমতা রেখে দিচ্ছেন। এখন যেটা বিএনপি করতেছে, তখন খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ এটা করছিল, তখন ওই ইলেকশন একটা করছিল, ওইটা 20-25 দিন স্থায়ী ছিল এই গভর্নমেন্ট পার্লামেন্টটা, তারপর হচ্ছে গিয়ে উনি আবার রিজাইন করছেন। ঠিক তেমনি ভাবে 2001 থেকে 2005 পর্যন্ত শেষ পর্যন্ত শাসন করার পর মানে ওইখানে আবার একটা টার্মাল সিচুয়েশন হয়েছে। তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, উনি হচ্ছেন গিয়ে আবার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হিসাবে উনি শপথ নিয়ে থাকছে। মানে 1991 একটা রুলস হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে নির্বাচনের আগে, ঠিক আছে? সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হচ্ছে গিয়ে নির্বাচনকালীন একটা আপৎকালীন একটা সরকার গঠন করবে এবং তারা সেই নির্বাচন করা পর্যন্ত থাকবে, যেটা পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার অ্যাকচুয়ালি ডিসব্যান্ড দেখলো। সো এইসব আলোচনা থাকুক, এই আলোচনা আমি করতে চাই না। এখানে উনি রাফলি দেখাইছে, ওনার হচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে উনি স্লাইডটা তৈরি করছে মনে হয় ইয়ার সময়, মানে আর্মি ব্যাক শাসনের সময় 2006 মইনুল আহমেদ ব্যাক, এই জন্য উনি পরের কথা আর লেখে নাই। তা আমি বলি শেখ মুজিব পিরিয়ড হচ্ছে গিয়ে ধরতে হবে 1972 আপ টু 1975, জিয়া রহমান's period is 1976 up to 1981, Ershad period is 1981 up to 1990, Khaleda Zia first period from 1991 up to 1995 at the last, তারপর শেখ হাসিনা period from 1996 up to 2000 and then Khaleda Zia's second period from 2001 2006 মানে 2005, interim period from 2006 up to 2008, then Sheikh Hasina, our Prime Minister, from 2008 up to now. Okay, clear? Yes, sir. এটা নিয়ে আর আলোচনার কিছু নাই, পাল্টাই। আচ্ছা, এখন আমাদের হচ্ছে গিয়ে যে আমরা যখন যাই কোনো জায়গায় ডেমোগ্রাফিতে, when we talk about demography, these are the important points. First thing is household. That means in a demography, each family, how many actually kids are there? Are they male children or female children? How they are nurtured? Is there any discrimination between male children or female children? Those things, understanding those information is very important. By this parameter, we understand, is there still any discrimination towards female children or not? Or is there any new discrimination created against male children or not? Those things we can understand by household parameters. Second thing is population. How many people lives in this actually the whole area? What is the per head cultivable land? So you are going to measure the whole land and you are going to divide it by the total population, by which you will get the per head land. Then also you can
accumulate all the resources and divide it by, you express the all resources in terms of taka and you divide it by the total population, then you actually understand per head resource, or you actually count the total economic activities of that area, add them, you'll get a figure in taka, divided by the total population, you will get per head income. So this way you get the population information. Third thing is family size. Still, is it actually still is it actually a nuclear? Still, it is actually joint family, like uh, 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 father, mother, elderly father, mother. They are all kids. They are grandparents. Are they all living together, or they are getting separated? Things become nuclear family. If it is nuclear family, are they living vicinity of each other, or they are getting very sparse? Those things are also important. Now, food habit. Food habit is also very important. Are they eating fish or eating meat? If they are eating fish, then we can easily understand river is nearby, or lot of ponds and canals are there, or there are a lot of actually lakes nearby. So it is very important. If they're eating a lot of meat, then there are a lot of grassland there. Then how available is pure milk? You can understand their livestock's information. Drinking water is very important as well. Is it is arsenic free? Are they actually drinking tubeless water? Are their tubers contaminated free? Is there any lead or not? Is there any arsenic or not? Or they are collecting their water from well or ponds or from river? They actually use pasteurization or not? They are using the filtering process or not? Those are very important. Food and health. Are they actually malnutritious, or they are have sufficient nutritious? If they are malnutritious, what is the deficiency? Do they have problem with vitamin A, B, C? Which one is prevail? Those things. Then same way, মানে এই কথাটা ঠিক না, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আগে উত্তরবঙ্গ সম্পর্কে মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল। উত্তরবঙ্গ হলে মানুষ মনে করতো মঙ্গা, এবং ওরা হচ্ছে গিয়ে সবসময় মানে ওদের পরার জামা নাই। এটা আসলে ঠিক না। মানে উত্তরবঙ্গে এককালে ছিল, এককালে সারা বাংলাদেশি অভাবটা ছিল, কিন্তু আমার মনে হয় উত্তরবঙ্গে যে পরিমাণ শীতের কাপড় গেছে, আমার প্রত্যেকের কমসে কম 15-20টা করে শীতের কাপড় আছে। সুতরাং তাদের এই নেগেটিভ, এই ধরনের মানে এই ধরনের প্রিজুডাইস আইডিয়া থেকে বের হয়ে আসতে হবে আমাদের। তো ফুড আর হেলথের মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে মেলনিউট্রিশিয়াস, কারণ হচ্ছে কি বিভিন্ন রিজিয়নে একটা একটা ইয়া থাকে, এক ধরনের মেলনিউট্রিশন হইলেও একটা ট্রেন্ড থাকে। এই ধরনের প্রিজুডিসে হওয়া যাবে না যে উত্তরবঙ্গ মানে ও এরা তো ভুকা, এদের কোনো খাবার নাই বা এদের কোনো কাপড় নাই। এই ধরনের প্রিজুডিস হয়ে যদি আপনি এই সার্ভে গুলা চালান, এইসব প্যারামিটার বের করেন, তাহলে খুব প্রবলেমে পড়বে। বা আমাদের আগে একটা আইডিয়া ছিল সিলেট মানেই সব অ্যাকচুয়ালি বিলাতি, সিলেটে নাকি কোনো মানুষ থাকে না, সিলেটে সবাই নাকি থাকে ইংল্যান্ডে। এই ধরনের প্রিজুডিস হওয়া যাবে না, এই ধরনের প্রিজুডিস হওয়া খুব খারাপ। এটা সত্য না, ঠিক আছে? মানে কত কেউ কি সিলেটের আছেন? সিলেটে সিলেট থেকে আসছেন? সিলেটে কি সবাই কি বিলেতে থাকে? সিলেটে কি মানুষ থাকে না? না স্যার, থাকে স্যার, কিন্তু অনেকেই লন্ডনে থাকে স্যার। অনেকেই লন্ডনে থাকে, কিন্তু সবাই কি থাকে? মানে না ওখানে স্যার। এরকম ধারণা অনেকের না আছে স্যার। যে সিলেটে বড় বড় বাড়ি আছে, সেখানে হচ্ছে গিয়ে সব ফাঁকা পড়ে থাকে, ওখানে কোনো মানুষ থাকে না, সবাই বিলেতে থাকে। এটা ভুল আইডিয়া। টু আ সার্টেন এক্সটেন্ট ট্রু স্যার, কিন্তু পুরোপুরি না স্যার। হ্যাঁ, আচ্ছা, একটা ফ্যামিলিতে একজন দুইজন থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না সবাই থাকে। আমি সিলেটে অনেকবার গেছি। আচ্ছা, উত্তরবঙ্গের কেউ আছেন? নর্থ বেঙ্গলে কি, নর্থ বেঙ্গলে কি মানুষ খেতে পায় না এখনো? নর্থ বেঙ্গলে রাস্তা দেখলে মানুষের বোকা বলে যাইতে হয়, মানে যেই রাস্তা শুনছি। সুতরাং এইগুলাও ঠিক না, এরকম প্রিজুডাইস হয়ে সার্ভে করবেন না প্লিজ। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ব্যাড থিং। দ্য পিপল who make prejudiced survey, they are the loser. তাদের এই সার্ভের কোনো, their survey has no value, completely valueless এইসব সার্ভে। তো এইগুলো প্রিজুডাইস হওয়া যাবে না। এবার ট্রান্সপোর্টেশন আসেন, যে যেটা বললাম যে রোডের অবস্থা কিরকম, মাডি রোড, ব্রিক্সলেন অর পিচ, দোজ থিং ইউ হ্যাভ টু টক অ্যাবাউট। এন্টারটেনমেন্ট এন্ড স্পোর্টস, এটা আপনারা গেলেই দেখতে পারবেন, যেমন এককালে গ্রামে প্রচুর ব্যাডমিন্টন খেলা হইতো, এখন ক্রিকেট খেলে,
ফুটবল খেলা হইতো আগে অনেক, সেটা তো আপনাদেরকে বলছি যে একসময় বাংলাদেশে প্রচুর ফুটবল খেলা হইতো। তো এই জিনিসগুলো দেখতে হবে। ফ্যামিলি সাইজ তো এটার মধ্যে হাউস হোল্ডে এসে যায়, ড্রিঙ্কিং ওয়াটার, এগুলা প্যারামিটার গুলো কি কি বোঝাচ্ছে বলতেছে। হাউস হোল্ড হচ্ছে ফ্যামিলি সাইজ, পপুলেশন হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। না না না, ওগুলো আলাদা। ফ্যামিলি সাইজ আসলে হাউস হোল্ডেই পরে। ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আলোচনা করছি আমরা, উনি এগুলো আবার একটু ইয়া করছে। ট্রি আলোচনা হতে পারে, ওয়াইল্ড লাইফ, ডরি একটা ইস্যু, যে বিয়ের সময় মেয়েদেরকে ডরি, মেয়ে পক্ষ ডরি দেয় কিনা, অথবা ছেলে পক্ষের উপর কোনো চাপ দেয়, ছেলে পক্ষ চাপ দেয় কিনা। এনজিও কন্ট্রিবিউশন মানে এটা আমি জানি না কেন, মানে সবখানে এই জিনিসটা ওরা লাগাই দেয়, আছে। এটা নিয়ে একটু আলোচনা করতে পারেন যে এনজিও অ্যাক্টিভিটিস কেমন ছিল। এই ধরনের গ্রাফ আপনারা আগে দেখছেন, এটা আপনার আগেও দেখছি এই গ্রাফটা। এই যে গ্রাফটার আমরা এখন দেখলাম যে প্যারামিটার গুলো আমরা কিভাবে বের করে তারপর আমরা কিভাবে এটা আমরা প্লট করি, সেই জিনিসটা আমাদের সিজন ওয়াইজ আমাদের দেখানো হয়েছে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, এটাও আপনারা আলোচনা করছি আমরা গত ক্লাসে। একটা সার্ভে কোশ্চেনের উনি দেখাইছেন যে এটা হেডিংটা কেমন হতে পারে। লিখলেন সার্ভে কোশ্চেনের লাইফ ইন ফিল্ড এক্সপিরিয়েন্স, ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, ইন্ডিভিজুয়াল ইনফরমেশন। আপনারা কিন্তু অ্যানোনিমাস ইয়াও করতে পারেন, সার্ভে করতে পারেন। নেম অফ দ্য রেসপন্ডেন্ট ইজ নট ইম্পর্টেন্ট। আপনারা অনেকে কিন্তু নাম ধাম দিতে চাবেন, দিতে না চাইলে সেটা অ্যানোনিমাসও হতে পারে, কিন্তু আপনারা অ্যানোনিমাস করতে পারেন। যেমন রিলিজিয়ান কোশ্চেনটা আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওনার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, তো এইগুলো আপনারা আপনাদের মতো সাজায় নিতে পারেন। তারপরে এই যে এইগুলো খুব কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এগুলো সবাই আপনাকে দিবে না, যে আমার এইজ কত, এটা মেয়েরা তো দিতেই যাবে না। তারপর ম্যারিশাল স্ট্যাটাস এটা বলতে পারে যদি বিবাহিত হয়, রিলেশন উইথ এইচ, স্কুলিং অবশ্যই এগুলো মোর কমন। আচ্ছা, সোশ্যাল কন্ডিশনে আসি। সোশ্যাল কন্ডিশনের মূল প্যারামিটারটা হচ্ছে যে এডুকেশন লেভেলটা কি, হোয়াট ইজ দ্য এডুকেশন লেভেল, মিনিমাম এডুকেশন লেভেল। যেমন বাংলাদেশকে অনেক প্যারামিটার এখন ইন্ডিয়ার চেয়ে আগায় রাখা হয়, পাকিস্তান তো অনেক আগেই আগায় গেছি আমরা। পাকিস্তানের থেকে আমরা আসলে প্রায় 12 বছর আগে আগায় গেছি, 10-12 বছর আগে আমরা পাকিস্তানকে সুপারসিড করে গেছি। আমরা রিসেন্ট 5 বছরে অনেক প্যারামিটারে ইন্ডিয়াকেও সুপারসিড করে গেছে। ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি, আপনারা বলতে পারেন যে স্যার এটা হ্যাঁ কি বলতেছেন, इंडिया तो बहुत बहुत पावरफुल कंट्री है, मोदी जी को सब लोग সালাম देता है। এটা ওই কারণে না, ব্যাপারটা হচ্ছে এটা, ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি and its population is enormous, gigantic. আপনি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন লুক্সেমবার্গ, পৃথিবীর সবচেয়ে ধনী কান্ট্রি কোনটা? লুক্সেমবার্গ। ক্লিয়ার? লুক্সেমবার্গের মাথা পিছু আয় কত জানেন? কত? এনি আইডিয়া? ইয়ারলি মান্থলি ইনকাম কত? এনিবডি? হ্যাঁ, এনি আইডিয়া? স্যার 100,000 ইউএসডি মনে হয়। 100,000 ইউএসডি অ্যারাউন্ড হবে, এর চেয়ে বেশি হইতে পারে। আমরা একটু দেখি, দেখেন আমি একটা সিম্পল ক্যালকুলেশন দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন খেলাটা। লুক্সেমবার্গ ইয়ারলি 74,310 মনে হয়। 74,300। আচ্ছা দেখেন হিসাবটা দেখেন, মজাটা ক্যাপিটা দেখেন। ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, গুড, এটা আমাকে সাহায্য করতেছো। ক্যালকুলেটর দেখেন কত বলছেন আব্বু? 74,000 74,310 310। পপুলেশনটা দেখেন লুক্সেমবার্গের কত? স্যার 632,275, মানে 632,000 সংখ্যা বলেন, একটা একটা করে জিনিস বলেন। 632,275 632,275, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এটা দেখেন জিডিপি কত আসে। আমি এই সংখ্যাটা মোটামুটি 1,000 দিয়ে ভাগ করে দেই, আরো 1,000 দিয়ে ভাগ করি, তাহলে প্রথম 1,000 দিয়ে ভাগ করে আমি পাইলাম কত?
$1,000, পরে 1000 দিয়ে ভাগ করে আমি কি পাইছি? মিলিয়ন, পরের 1000 দিয়ে ভাগ করি, আমি পাইছি বিলিয়ন। তাহলে লুক্সেমবার্গের জিডিপি হচ্ছে 46, একটা আইডিয়া পাওয়া গেল। এবার ইন্ডিয়াতে আসেন দেখি, 47 করে দেই। তাহলে লুক্সেমবার্গের জিডিপি হচ্ছে 47, ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম কত? around 5000। হ্যাঁ, ইন্ডিয়ায় তো দেখা যাচ্ছে 74, লক্সেমবার্গ এখন লেখা আছে তারা। ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম কত? 6390। 6390, 6390। অনেক কম। হ্যাঁ, খেলাটা ম্যাজিকটা দেখেন, ওর হচ্ছে 6390, তাহলে লুক্সেমবার্গের ছিল অ্যারাউন্ড 74, এর হচ্ছে 6, এর হচ্ছে 6। তার মানে লুক্সেমবার্গের পার ক্যাপিটা ইনকাম 12 গুণ বেশি ইন্ডিয়ার চেয়ে। আচ্ছা, খেলা এখনো শেষ হয় নাই। আচ্ছা আসেন, তাহলে আমার লুক্সেমবার্গের জিডিপি কত ছিল? 47। আচ্ছা, আর আমার এটা ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম কত? 1900 USD. 6000 is purchasing power parity. ও ভুল বলছে। আমি তো পার ক্যাপিটা ইন্ডিয়ার ইনকাম জিডিপি পার ক্যাপিটা হচ্ছে স্যার $7166 স্যার। সেটা পার ক্যাপিটা জিডিপি না, আমি এখানে অন্য হিসাব করতেছি। আর এখানে আপনি ইয়াটা বলেন, পার ক্যাপিটা ইনকাম কত ইন্ডিয়ানদের? আমি তো ইন্ডিয়ার যে পার ক্যাপিটা ইনকাম দিছি স্যার 6390 আসতেছে। তো হ্যাঁ, 6390। আচ্ছা, ইন্ডিয়ার পপুলেশন কত? তো 1.3 বিলিয়ন। 1.3 বিলিয়ন। 38 বিলিয়ন, 1.38 বিলিয়ন। 38। আচ্ছা, 1.38 বিলিয়ন দিচ্ছে। এটা কত হইলো? 1000। এটা 1000 হইলো না? 138,000। তারপর দাঁড়ান, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে প্রথম 1000 দিয়ে গুণ করলে হচ্ছে গিয়ে 1.38, তো 1000 দিয়ে গুণ করলাম 1380, আরেকটা দিলাম। এইবার হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কত হইলো? 1000 মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। ঠিক আছে, কত আসে? এবার ডিভাইড করেন, 1000 দিয়ে ভাগ করলাম, 1000, 1000 দিয়ে ভাগ করলাম, তারপর 1000 দিয়ে ভাগ করলাম, কত আসে? স্যার আরেকটা 10 দিয়ে, 8818। যদিও 12 গুণ আয় বেশি লুক্সেমবার্গের, কিন্তু দেখেন শেষ পর্যন্ত আমার হিসাব কি আসলো? আমাদের ইকোনমিক ভলিউম ইন্ডিয়ার 187 গুণ বেশি সবচেয়ে ধনী কান্ট্রির চেয়ে। ক্লিয়ার? হিসাবটা বুঝলেন? কারণ ইন্ডিয়ার জনসংখ্যা হচ্ছে এনর্মাস। তাই অবশ্যই ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে যদি আমরা ওইভাবে তুলনা করতে আসি, আমরা কখনো পারবো না যে ইন্ডিয়ার ভলিউম তো অনেক বেশি হবে, ইকোনমিক ভলিউম অনেক বেশি হবে, কারণ আমাদের জনসংখ্যা আমাদের কত গুণ? প্রায় 10-12 গুণ বেশি। কিন্তু অনেক প্যারামিটারে এখনো মাথা পিছু আয়, মাঝে মাঝে নেক টু নেক, সামটাইমস আমরা একটু আগাই, সামটাইমস আমরা একটু পিছায় পড়ি, নেক টু নেক ফাইট হয়। কিন্তু মূল জিনিসটা হচ্ছে গিয়ে কিছু কিছু প্যারামিটার, যেমন মনে করেন এডুকেশন লেভেল, মাস পিপল এডুকেশন লেভেল, মাস পিপল হেলথ, এরকম কিছু কিছু প্যারামিটার আমরা ইন্ডিয়াকে প্রায় 5 বছর আগে সুপারসেট করে গেছে। ঠিক আছে, তো এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। আপনাদের মনে হতে পারে যে এগুলা কি? এগুলো অনেক কিছু, এগুলো হচ্ছে ফিউচার প্রেডিকশন। ফিউচারে কি হবে না হবে এই জিনিসগুলো বোঝা যায় হচ্ছে কি মাস এডুকেশন লেভেল এবং মাস হেলথ, এই দুইটা দিয়ে থাকে, স্যানিটেশন, এই তিনটা জিনিস দিয়ে, পায়খানা যাকে বলে, সেইগুলা দিয়ে হচ্ছে গিয়ে বোঝা যায় যে আসলে আমাদের অবস্থাটা কোন দিকে আমরা যাব, মাস পিপলের ডেভেলপমেন্টটা কেমন হয়েছে। এগুলো খুব গুড ইন্ডিকেশন, এবং আমরা অনেক আগেই ইন্ডিয়াকে অতিক্রম করেছে, পাকিস্তানকে প্রায় 12-14 বছর আগেই পার করে ফেলছে আমরা। তো স্যানিটেশন নিয়ে তো স্যার ইন্ডিয়াকে স্যার মনে হয় বহুত হাফ দ্য ওয়ার্ল্ড হইল কি স্যার সুপারসিড। হ্যাঁ, মানে ইন্ডিয়ার স্যানিটেশন খুবই বাজে অবস্থা। আবার আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা পিছিয়ে আছি, যেমন আমাদের কিছু কিছু জিনিস হচ্ছে গিয়ে
আমাদের যেমন যেটা বলে করাপশন খুবই বেশি বাংলাদেশে। Yes, sir. এই Corruption প্যারামিটার African countries আর বাংলাদেশে অনেক হাইছে। অনেক হাই। বাংলাদেশকে ইন্ডিয়ার পিপল কিন্তু কম্পারেটিভলি মোর অনেস্ট দেন আস, আমাদের থেকে অনেক বেশি অনেস্ট ইন্ডিয়ানরা। তারপর মনে করেন রিলিজিয়াস কিছু ব্যাপার, ইদানিং তো ইন্ডিয়ানরা খুব রিলিজিয়াসলি খুবই ফ্যানাটিক হয়ে গেছে, বাট ইন্ডিয়ানদের কিন্তু রিলিজিয়াস হারমোনি আমাদের চেয়ে অনেক বেশি ছিল ঐতিহাসিকভাবেই। রিলিজিয়াস হারমোনি খুব বেশি। আমাদের রিলিজিয়াস অবস্থা মানে খুব আমাদের একটা আপার এন্ড লোয়ার কার্ভের মতো। হঠাৎ করে আমাদের রিলিজিয়াস স্টির আপ হয়, আবার কমে যায়, আবার বাড়ে, আবার কমে। এইটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। বাংলাদেশ এখন এই স্টেবিলিটিতে আসে নাই যে অন্যের মতামতকে আমরা শ্রদ্ধা করব রিলিজিয়াসলি, এটা আমরা এখন আসিনি। আমরা হঠাৎ খেপে উঠি, হঠাৎ শান্ত হয়ে যায়, আবার খেপি, আবার শান্ত হয়ে যায়। বাট ইন্ডিয়ান ট্রেন্ডটা এখন খুব ক্লিয়ার। ইন্ডিয়ানরা ক্রমাগত খুবই দে আর বিকামিং রিলিজিয়াসলি ফ্যানাটিক। পাকিস্তানের কথা আসলে বলার কিছু নাই, বলতে চাইও না। যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। কথা কিছু কিছু প্যারামিটারে, কিছু কিছু ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার উই আর অ্যাহেড অফ ইভেন ইন্ডিয়ান্স, বাট সাম প্যারামিটার্স উই আর ফার বিহাইন্ড দেন ইন্ডিয়ান্স। বাট এটা দিয়ে একটা ফিউচার প্রেডিকশন করা যায় যে আসলে কোন দিকে যাবো। এই সোশ্যাল কন্ডিশন এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আপনাদের একটা ইয়া দেখাইছে, আমাদের হচ্ছে গিয়ে একটা পাই চার্ট, এটাকে বলা হয় পাই চার্ট, যে আমাদের লেভেলটা কতটুকু। যেমন আমাদের সেকেন্ডারি এডুকেশন নন এসএসসি এটা পার্সেন্টেজ কত, এটা দিয়ে আমি একটা চার্ট দেখাইছে আমাদের এডুকেশন লেভেল ইন মেল। তারপর ফিমেল এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ নেপোলিয়ন বোনাপার্ট ওয়ান্স সেড, নেপোলিয়ন বোনাপার্ট হ্যাজ এ ফেমাস, হি ইজ এ ফেমাস জেনারেল এন্ড হি হ্যাজ অ্যাকচুয়ালি ফেমাস কোট, give me educated mother, I will give you educated nation. এটা হচ্ছে গিয়ে নেপোলিয়ন বোনাপার্টের এক বিখ্যাত উক্তি, গিভ মি এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন। উনি বুঝতে পারছেন যে মারা যদি এডুকেশন না শিখে তাহলে সন্তানরাও শিখবে না। তো এই জন্য ফিমেল এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট ইন সাম সার্কামস্টেন্সেস দেন মেল এডুকেশন। মেল এডুকেশন যেহেতু মানে যদিও জিনিসটা এখন আর সত্য না যে মেল ডোমিনেটেড সোসাইটি, ইট ইজ নট কমপ্লিটলি ট্রু, কিন্তু তারপরও ফিমেল এডুকেশন অ্যাজ এ প্যারামিটার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মেল এডুকেশন। কারণ ধরেই নেওয়া হয় মা শিক্ষিত মানে ছেলে মেয়েরাও শিক্ষিত হবে, তো এটা বেশি ইম্পর্টেন্ট। সো এখানে কিছু কোশ্চেন দেখাইছে, আর দ্য ফিমেল মেম্বার্স অফ ফ্যামিলি অ্যালাউড টু পারফর্ম দ্য ফলোইং অ্যাক্টিভিটিস। সার্ভেতে এই ধরনের কোশ্চেন দেখেন, কোশ্চেনটা কিন্তু একটু মানে সুগার দিয়ে দিয়ে কোশ্চেন করা। সার্ভেতে এই জিনিসটা খুব ফলো করা হয়, কোশ্চেনের মধ্যে সুগার দেওয়া হয়, সুগার না দিলে কেউ অ্যান্সার দেয় না। স্টেট 5 পজিটিভ চেঞ্জেস হুইচ হ্যাভ বিন অকার্ড ইন দ্য পোস্ট লিবারেশন পিরিয়ড, এটা আপনারা একটু আলোচনা করতে পারেন, পড়তে পারেন। স্টেট 5 নেগেটিভ চেঞ্জেস হুইচ হ্যাভ অকার্ড ইন দ্য পোস্ট লিবারেশন পিরিয়ড, এটা নিয়ে আমি অনেক আলোচনা করছি, আপনারা খুব ভালো মতোই বুঝছেন যে কেন আমি পলিটিক্সটা নিয়ে আলোচনা করছি। আমাদের যদি বলেন পজিটিভ চেঞ্জটা কি, কেউ যদি আমাকে বলেন পোস্ট লিবারেশনে, এনিওয়ান একটা পজিটিভ চেঞ্জ? ইন্ডিপেন্ডেন্স, পোস্ট লিবারেশন মানে 1972 আপ টু দিস পজিটিভ চেঞ্জ। স্যার women are more empowered now. অবশ্যই আম্মু একদম ঠিক কথা বলছে, ওমেন্স আর মোর এম্পাওয়ার্ড। আর যদি একটা নেগেটিভ এফেক্ট বলি, স্যার আপনার মিলিটারিলি আমরা একটু কম স্ট্রেংথ হয়ে গেছি। আপনার বাবা মা কি কেউ মিলিটারি পার্সোনাল নাকি? মিলিটারি আপনি কম স্ট্রেংথ কোথায় দেখলেন? এখন আমাদের বাজেটে একটা ব্যাপক অংশ তো মিলিটারিতে দেওয়াই হয়, কেন আপনার মনে হচ্ছে মিলিটারি আপনার কম স্যার স্ট্রেংথ? যদি সাপোজ ফর এক্সাম্পল ব্রিটিশ আমলে যদি স্যার পুরো ইন্ডিয়া সাবকন্টিনেন্ট যদি ভাগ না হইতো, ইউনিটি থাকতো না স্যার। পলিটিক্সে চলে গেছে, পলিটিক্যাল আলোচনা না করি, কিছুই হইতো না। তো এবার জিজ্ঞেসই করছেন স্যার পার্টিশন হওয়ার পরে নেগেটিভ খারাপ হইতো। শোনেন, এই কথাই আমার বাপ এসব বলে, আমার বাপ বলে যে যদি ভারত যদি এক থাকতো কিছুই হইতো না, আমি কৃষি কাজ করতাম। এখন আপনারা মনে হয় যান নাই, সেভেন সিস্টারের দিকে যান, আসাম মেঘালয়ের একটু দূরের দিকে যান, ইন্ডিয়া থেকে সেপারেটেড থেকে ওদের কোনো কিচ্ছু হয় নাই, কোনো উন্নতি হয় নাই ওদের, ত্রিপুরা আসাম মেঘালয়। তখন আমরা কি হইতো, আমরা যদি এক থাকতাম আমরা তো ওদের সাথে একই জায়গায়, কিছুই হইতো না। বরং পাকিস্তানিদের সাথে থাকলে কিছু একটা হইতো, হয় পজিটিভ চেঞ্জ অথবা নেগেটিভ চেঞ্জ। কিন্তু আপনি যদি ব্রিটিশদের সাথে এক থাকতেন কিছুই হইতো না। আমরা হচ্ছে গিয়া মানে এই অঞ্চলে কেউ কাউন্টি করতো না, গাছপালা থাকতো, বন জঙ্গল থাকতো। যদি
যদি ইউনাইটেড ইন্ডিয়া থাকতো। এটা আমার পারসেপশন, আপনার পারসেপশন পাকিস্তানের সাথে পার্টিশন হওয়ার পরেও তো যে মিলিটারি স্ট্রেংথ কমছে না, এরপরে তো স্যার নিউক্লিয়ার একটা স্টেট থাকতে পারতাম। আচ্ছা, আপনার মিলিটারির প্রতি খুব শেয়ালা আপনি। আপনি তো বলেন আমাকে, এশিয়ার কোন কান্ট্রির মানুষ সবচেয়ে ভয় পায়? চায়না স্যার। চায়না। কথাটা ঠিক না, কথাটা ভুল। নর্থ কোরিয়া। এশিয়ার নর্থ কোরিয়াও না। এশিয়া, রাশিয়াকে তো আর এশিয়া ধরা যায় না, রাশিয়ানরা তো দুটার মিক্স, ইউরোপ এবং এশিয়ার মিক্স। এশিয়ার সিংহ একটা কান্ট্রি সবসময় ছিল, আছে, থাকবে। সেই কান্ট্রিটা কে? ইরান। ওরকম, হ্যাঁ, ইরান নাকি? ইরান? আপনারা ধারের কাছেও নাই। এই কান্ট্রি সবসময় এশিয়ার সিংহ বলা হইতো, এটা এশিয়ার সিংহ আছে, থাকবে। এরা কথা খুব কম, এরা কথা খুব কম বলে, বিনয়ী মানুষ দেখে বোঝা যায় না যে এরা কত শক্তিশালী। এই কান্ট্রিটা কোন কান্ট্রি? জাপান। এশিয়ার সিংহ সবসময় জাপান ছিল, আছে, থাকবে। ওরা ওই এত ফুটায় না দেখে বোঝা যায় না যে এরা কি। চায়না রিসেন্টলি ভালো করছে, এবং চায়না তো বিগ কান্ট্রি, যেই কারণে ইন্ডিয়া এবং লুক্সেমবার্গের এক্সাম্পল দিছি, সেই এক্সাম্পলটাও জাপান এবং চায়নার ক্ষেত্রে দেওয়া যায়। জাপানের 1000 গুণ বড় হচ্ছে চায়না, জনসংখ্যার দিক থেকে আরো বেশি হতে পারে। তো এটা আসলে বইলা লাভ নাই। কিন্তু জাপানের যে স্ট্রেংথ, জাপানের যে ইকোনমিক পাওয়ার, জাপানের যে স্ট্রেংথ, যে টেকনোলজি, যা কিছু, ওরা সারা পৃথিবী ছড়ে ঘুরায়। আমেরিকানরা পর্যন্ত নাকে চুবানি দিয়ে ওদেরকে ঘুরাইতে পারে জাপানিরা। জাপানের উপর পারমাণবিক বোমা বিস্ফোরণ করছে, ওদের কোনো পারমাণবিক বোমা আছে তাহলে? না স্যার, ওরা তো নিউক্লিয়ার ওয়েপন্স এর একদম এগেইনস্ট স্যার। এটা প্রোগ্রাম আছে, পারমাণবিক বোমা দুটো তো ফেলছে, ডিনিউক্লিয়ারাইজ করতে চায়। পারমাণবিক বোমা দুটো ওরা বলে যে আমরা এক্সপেরিয়েন্স করছি বলে আমরা চাই না এটা এক্সপেরিয়েন্স করছি। ওদের কি একটা প্রোগ্রাম আছে স্যার, পারমাণবিক বোমা দুটো ফেলছে তো ওদের উপর, তারপরে ওদের তো কিছুই হয় নাই, মানে হ্যাঁ মারা গেছে। আপনি কিছু মনে করেন না ফজলে হক সবক, আপনি যে অ্যাটিটিউডটা পোষণ করেন না, এটা পাকিস্তানে একজন পলিটিশিয়ান পোষণ করতেন এই অ্যাটিটিউড। উনি হচ্ছেন বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো সাহেব। যখন উনি শুনতে পারছেন যে ইন্ডিয়ানরা পারমাণবিক বোমার টেস্ট করছে, তখন উনি পার্লামেন্টে বক্তৃতা দিছিলেন, উই উইল ইট গ্রাস, স্টিল উই নিড এ নুক। আমি আর এই আলোচনাটা করতে চাই না, ওই আলোচনার কনসিকুয়েন্স হচ্ছে এখন পাকিস্তান, এটা বলে আর লাভ নাই, ঠিক আছে? ওই জন্যই ওইটাই হচ্ছে, ঠিক আছে? উনি এটাই বলছেন পার্লামেন্টে, উনি পার্লামেন্টে এই কথাটাই বলছেন, উই উইল ইফ নিডেড উই উইল ইট গ্রাস, স্টিল উই হ্যাভ এ নিউক লাইক ইন্ডিয়া। উনি এই কথাটাই বলছেন, ঠিক আছে? যাই হোক, এই আলোচনা আর হবে না। তারপর সোর্স অফ আর্নিং, এগ্রিকালচার লেবার, পোল্ট্রি, ডাক, ক্যাটেল, গোট, আপনারা জানেন যেগুলা কি। আপনারা আরো কিছু বের করতে পারেন, যেমন আমাদের ফ্রুটস থাকতে পারে, এখন কোয়েল, সেটা হতে থাকতে পারে, কোয়েলেও চাষ হয়, সেটা থাকতে পারে, ফিশারি থাকতে পারে, সো প্রন থাকতে পারে, এগুলো আলোচনা হবে। প্রফেশনের একটা পাই চার্ট দেখাইছে যে কে কি করে, এগ্রিকালচার কত পার্সেন্ট, লেবার কত পার্সেন্ট, বিজনেস কত পার্সেন্ট, টাইপ অফ হাউসেস এর একটা বার গ্রাফ দেখাইছে, টিনের কতজন, তারপর টিনের উইথ ওয়াল কতজন, রুফ কতজনের আছে, এগুলো দেখাইছে। মাইক্রো ক্রেডিট হচ্ছে গিয়ে ইউনুস সাহেবদের অবদান, ওনারা মাইক্রো ক্রেডিটের কথা বলেন, সেটা হচ্ছে গিয়ে মর্টগেজ লেস। হ্যাঁ বলেন, কেউ কোশ্চেন করলে বলেন। হ্যাঁ, সৈকত বড়ুয়া করেন, করবেন। মাইক্রো ক্রেডিট জিনিসটা কি? মাইক্রো ক্রেডিট ইজ অ্যাকচুয়ালি যে গরিব মানুষ যারা একদম ডেস্টিটিউট, তাদের তো কোনো মর্টগেজ নাই, তাই দে ডোন্ট actually cannot get loan, because if you want to get some loan you have to show something, যে if I am a defaulter still you can get your money by selling those mortgage. So the thing is, the people who are destitute, they don't have nothing to show mortgage. So what they did,
they give microcredit. That means small amount of loan. It might be 1,000 taka or 5,000 taka or 10,000 taka. So what they do, these destitute people like widowers or widow or very poor peoples, what they do, they take this microcredit, then they actually make a small poultry farm. Then after 1 year, they get more money, then they enlarge their small poultry farm. This way, they actually survive and they contribute to the country. And after sometimes they give back their loan with interest to those microcredit NGOs. তারপর স্টোরেজ ফ্যাসিলিটি এগ্রিকালচার প্রোডাক্ট, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। শুধু উৎপাদন করলেই হয় না, সেটা আমাদেরকে উই নিড টু স্টোর প্রপারলি। যেমন আমাদের কোল্ড স্টোরেজ থাকতে হবে। আলু আমাদের অনেক হয়, কিন্তু উইদাউট having proper cold storage, many potatoes are actually rotten. Same way tomatoes. And actually rice does not need that type of, but we have to protect rice from rats and mouse. So those kind of storage are also important. Domestic animals also need some sort of protection. They need proper vaccination because disease is everywhere and it is very prevalent in animals, livestock as well. So we have to have this kind of facilities. Then source of water, I have already talked to you. Toilet of facilities, those are important. Cook and dispose domestic waste, that is also important. যে আমরা কিভাবে সেটা করি। আমাদের একটা প্রবণতা আছে, আমরা পানির মধ্যে ফেলে দিই। ফ্রেশ ওয়াটারকে এইভাবে পলিউট আর কন্টামিনেটেড করলে we are getting scarcity of fresh water, and fresh water is very important. We have talked about it. So এখানে আমাদের একটা সোর্স অফ ওয়াটারের একটা বার চার্ট আছে। তারপর এখানে একটা বলছে যে কি ধরনের ইয়ার জন্য, কুকিং এর জন্য আমরা কি ধরনের ইয়া করি, ফুয়েল ব্যবহার করি। আমরা কি লাকড়ি ব্যবহার করি, কাউডাং ব্যবহার করি, নাকি আমাদের গ্যাস আছে। তো এইটা হচ্ছে কি তারা যে সাইটটা গেছে ওরা এই ধরনের কোশ্চেন করছে, সার্ভে করছে। ভ্যাকসিনেশন নেয় কিনা, পোলিও, হাম, এগুলা টিকা নেয় কিনা। গো ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, তাদের প্রপার অ্যাকচুয়ালি হেলথ ইয়া আছে কিনা। তারপর লাস্ট একটা কোশ্চেন করছে, প্লিজ টেল আস অ্যাবাউট দ্য প্রবলেম রিলেটেড টু গভর্নমেন্ট হেলথ কেয়ার সার্ভিস। থ্যাঙ্কস। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য, এই ক্রপ সাইকেলটা আমরা আগেও দেখছি। তারপর আরেকটু বাকি আছে। তারপর হচ্ছে ক্লাইমেট কেমন, ল্যান্ড টাইপ কেমন, সয়েল টাইপ, এগুলো আমরা আগেও দেখছি। তারপর মেল ফিমেল লেবার মাইগ্রেশন, এগুলো দেখছি। মার্কেট টাইপ, এই হচ্ছে আমাদের কিছু সার্ভের একটা যেই সাইটে গেছে সেখানে সার্ভের জন্য কি কি টপিক ওরা চুজ করছে এবং কি কি কোশ্চেন করছে এটা নিয়ে আলোচনা করছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। আপনারা সবাই খুব মাথা গরম পাবলিক দেখি। স্যার কেউ না স্যার, আপনাদেরকে যখন বললাম যে এশিয়ার সিংহকে, প্রথম জাপান তো নামটা ওয়ার্ল্ড ওয়ার আসলো, 2 এর পর ঠান্ডা হয়ে গেছে না, সেই বলে আর কেউ জানে না আর কি। প্রথম নামটা আসছে হচ্ছে চায়না। স্যার আপনি আজ করছিলেন স্যার ভয় পাই কাকে স্যার সবচেয়ে না, বেশি এশিয়ার মানুষ? আমরা বলছি এশিয়ার সিংহকে, সিংহ না, প্রথমে স্যার ভয় পাই বলছিলেন, এরপরে তো স্যার সবাই প্রথমেই চায়না। আচ্ছা ঠিক আছে, আমরা এশিয়ার সবচেয়ে ভয় পাই কাকে, এই কথা বলার পর প্রথম এশিয়ার সবচেয়ে ভয় পাই কে, কোন কান্ট্রিকে? সবাই আপনারা প্রথম বলছেন চায়না, তারপর গেছে নর্থ কোরিয়া, কিন্তু আপনারা জাপানের কথা কেউ বলেন না। জাপান যদি মানে একটা কিছু যদি একটু খেলা দেখায়, ইফ দে প্লে লিটল বিট, সারা পৃথিবী দেখবেন কাঁপতে থাকবে। বামে হেলবে আর ডানে হেলবে, বামে হেলবে আর ডানে হেলবে। পাওয়ার তো আর সবসময় ভয়, ফিয়ার এবং রেসপেক্ট তো সবসময় আর অস্ত্র দিয়ে আসে না, নিউক্লিয়ার পাওয়ার দিয়ে আসে না। অনেক সময় অনেক কিছু দিয়ে পাওয়ার আসে, ঠিক আছে? আমাদের সেনাবাহিনী কিন্তু দুর্বল না, আমাদের সেনাবাহিনী যথেষ্ট স্ট্রং। ওনাদের ওয়ার এক্সপেরিয়েন্স নাই, ইকুইপমেন্টও যে খারাপ তা না, ইকুইপমেন্টও কিছু কিছু আছে, কিন্তু ওনাদের তো ওয়ার এক্সপিরিয়েন্স নাই। সুতরাং আর এটা আপনারা মানে যা বুঝতেছেন, মানে যুদ্ধ খুব লিমিটেড ওয়ার করতে হয় একটা দুইটা 100 বছরে, এবং সেটা জয়ী হওয়ার জন্য করতে হয়। যুদ্ধে পরাজয়ের চেয়ে খারাপ জিনিস পৃথিবীতে আর কিছু নাই, বুঝতে পারছেন? আজকে মিয়ানমারের সাথে যুদ্ধ করে আমরা যদি চট্টগ্রাম হারায় ফেলি,
পরে যে কি বেদনা, এই চট্টগ্রাম পাইতে আমাদের অনেক কষ্ট হবে, এটা আগেই বলে দিচ্ছি। চট্টগ্রাম হারাবেন না স্যার, আমি চট্টগ্রাম দিয়ে দাও। জি, চট্টগ্রাম হারাবেন না স্যার, তাহলে তো আমি সহ হারা যাবো স্যার। চট্টগ্রাম হারাবেন না ঠিক আছে, মানে যেরকম মাথা গরম পাবলিক আপনারা, জি স্যার। মানে মিয়ানমারের ভিতরে শৈল্য লাভাই দিলে ওরাও নিশ্চয় বসে থাকবে না, ওরাও লড়াই করবে। সবার আগে এসে সেন্ট মার্টিন নিয়ে নিবে। ওরা তো কয়েকদিন পর খালি বলে সেন্ট মার্টিন সেনাবাহিনী আমাদের অত দুর্বল না, ওদের সেনাবাহিনী যথেষ্ট স্ট্রং। আর চায়না এন্ড দ্য এন্ড অফ দ্য ডে মিয়ানমার ইজ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড ফর দেম দেন বাংলাদেশ, রিমেম্বার। ঠিক আছে স্যার চিটাগাং নিতেও হবে না স্যার, বাংলাদেশের কয়েকটা পোর্ট বম্বিং করলে আর কয়েকটা এয়ারপোর্ট বম্বিং করলে বাংলাদেশ 5-10 বছর পিছিয়ে যাবে স্যার। 5-10 বছর পিছিয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশের ভিতরে আর্মি ঢুকাই দিল, বড় কান্ট্রি, কাকে বোঝাচ্ছি বলতেছি, খুব বড় একটা প্রতিবেশীও যদি বাংলাদেশের ভিতরে আর্মি ঢুকায় দেয়, হ্যাঁ তারা কন্ট্রোল রাখতে পারবে না অনেকদিন, আলটিমেটলি হয়তো তারা লুজও করবে, তারা হয়তো সরে যাবে এখান থেকে। কিন্তু এই যে পিছানিটা, এটা 50 বছর পিছায় যাব। ইউক্রেন আসলে 50 বছর পিছায় গেছে, বুঝছেন? তাই যুদ্ধ করতে হয় বুঝে শুনে, যুদ্ধ একবার মাথা গরম করে যুদ্ধ করলে হয় না। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এলএফি তে অ্যাটেন্ডেন্স কাউন্ট হয় না স্যার, জিরোই দেখাচ্ছে। আজকে থেকে কাউন্ট হইতে পারে। স্যার রেকর্ডিংটা একটু দিয়ে দিন স্যার, মনে করি স্যার। হ্যাঁ দিয়ে দেবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, ওই সার্ভেটার ক্ষেত্রে কি আমাদের ওই এজ গ্রুপ মেনশন করতে হবে স্যার? কোন কোন এজ গ্রুপেরা এখানে টেক পার্ট করতেছে? হ্যাঁ, এজটা লাগবে যদি পারেন আর কি, যদি দেয় আর কি। স্যার আমরা একটা উইন্ডো রাখবো, একটা সেকশন রাখবো এইজের জন্য, রাইট? হুম, এই যে স্যার একটা অপশন রাখতে হবে যে রাদার নট সে আর কি, যারা দিতে চায় না। স্যার তাহলে সোশ্যাল স্ট্যাটাস কেমনে ইয়ে করাবো? চেহারা দেখে। স্যার চেহারা তো দেখতে না পারি স্যার, ইন্টারনেটে যদি কোশ্চেন প্রিপেয়ার করি স্যার, অথবা যদি অ্যানিমাউস করেন তাহলে হয়তো অনেকে সোশ্যাল স্ট্যাটাস দিতে পারে যে তার মান্থলি ইনকাম এত। স্যার স্যার একটা বেসিক কোশ্চেন স্যার, কখনো তো স্যার এভাবে সার্ভে সাবমিট করে নেই স্যার, জিনিসটা স্যার সাবমিট কিভাবে করবো স্যার, মানে আপনাকে দেখাবো কিভাবে? স্যাম্পল দুই একটা প্রেজেন্টেশনে দেখাবেন, আর বাকিটা হচ্ছে এরকম গ্রাফ তৈরি করবেন, প্রত্যেকটা কোশ্চেনের গ্রাফ, মানে কোশ্চেন গুলোর অ্যানসারের মানে ইন্টেন্সিটির উপরে স্যার গ্রাফ বানাবো স্যার, মানে ফ্রিকোয়েন্সি, ইন্টেন্সিটি বলে না, ফ্রিকোয়েন্সি বলে। ওকে স্যার। গুগল ফর্মে তো আই গেস অটোমেটিকই হয়। হ্যাঁ, ও তো খুব এক্সপার্ট। আপনি নর আঞ্জারাকে একটা বার্গার খাওয়াই দেন, নর আঞ্জারা দেখাই দিবে আপনাকে। স্যার গ্রাফের কাজগুলো এক্সেলে দেখাইতে হবে? দেখান, এক্সেলে দেখান। ও গুগল ফর্মে করতে চায়, ও গুগল ফর্মে অনলাইনে সার্ভে করবে, গুগল ফর্মে অনলাইনে সার্ভে করে ও ওখান থেকে সরাসরি ডাটা কালেক্ট করবে, সে এটাই বলছে। তারপর গ্রাফ আঁকবেন, গ্রাফ তো মাস্ট। এজ গ্রুপের মধ্যে কত থেকে কত পাই চার্ট দিয়ে দেখাইতে পারেন, ভ্যাকসিনেটেড কত পার্সেন্ট আর কত পার্সেন্ট ভ্যাকসিনেটেড না, এটা বার চার্ট দিয়ে দেখাইতে পারেন। স্যার দ্যাট ডিপেন্ডস অন দ্য রেসপন্ডেন্টস, রাইট? প্রেজেন্টেশনে ওইটাই থাকবে, প্রেজেন্টেশনের দিন ওইটাই দেখাইতে হবে। স্যার যেসব কোশ্চেনের অ্যানসার ইয়েস অর নো না, যেমন রিজন স্যার, এক একজনের এক এক রিজন থাকে স্যার, ওগুলো কি আমরা ক্যাটাগরাইজ করে গ্রাফ করব স্যার? কাজ সবার এক হবে না স্যার। করতে পারেন, করতে পারেন। যদি অনেক বেশি রিজন চলে আসে, প্রথম ফার্স্ট 5 টপ ক্যাটাগরি করে কত পার্সেন্ট ওটার মধ্যে পড়ছে ওটা দেখাইতে পারেন। স্যার কয়জন রেসপন্ডেন্টস তো হবে কোশ্চেনের এগুলো? তা আমি বলে কি, আপনার ভিডিওটা পরে শুরু করেন, নেক্সট উইক থেকে শুরু করেন, সার্ভের কাজকর্ম এই উইক থেকে শুরু করে ফেলেন। মোটামুটি একটা ড্রাফট কোশ্চেনিয়ার তৈরি করে আপনারা প্রিপেয়ার্ড হয়ে যান। ভিডিওটা দেখে ওনার সাথে আলোচনা করে নেক্সট উইকে জানাবো, অথবা আপনাদেরকে মেইলও করে দিতে পারেন। আর কিছু? স্যার স্যার ওই জিনিসটাই স্যার কোশ্চেনিয়ারটার মধ্যে কি যে রেসপন্স গুলো পাবো স্যার, ওগুলো কি কয়জন থেকে নিতে হবে স্যার? কয়জন থেকে লিখলাম না? 30 বললাম না? 30 তো মিনিমাম স্যার, রাইট? মিনিমাম না, এইসব
কোয়ান্টিটিভ অ্যানালাইসিসে 30টাকেই সবচেয়ে বেস্ট ফিগার মনে করা হয়, কিন্তু কথা হচ্ছে আপনার স্যাম্পলিংটা কিভাবে করবেন সেটার উপর। আমি তো এটাই বললাম, মানে আপনি যদি মনে করেন যে আমার বাসায় 10 জন আছে, আমি সব বাসার 10 জনের নিয়ে নিলাম, হইলো না, এটা পুয়ার সার্ভে। বস্তি থেকে একটা করলাম, দোকান থেকে একটা করলাম, বাসা থেকে একটা করলাম, হঠাৎ করে ফাস্টফুডে দোস্ত চল চিলক্সে যাই, চিলক্সে দেখবেন সুন্দর একটা মেয়ে বসাচ্ছে, তার দিকে একটা সার্ভে পেপার আগায় দিলেন। এগুলো হচ্ছে গিয়ে আর্ট সার্ভে, বুঝছেন? কোয়েশ্চেন কম হইলে স্যার মানুষ কোঅপারেট করে স্যার। একজন স্যার 12-13টা কোয়েশ্চেনের অ্যান্সার 12-15টা কোশ্চেন এমসিকিউতে কোঅপারেট না করার কোনো কারণ দেখি না। এখানে তো লেখালেখির তেমন কিছু থাকবে না, এটাও একটা আর্ট। আর এইটা আপনাদেরকে অনেকেই কোঅপারেট করবে। এখানে আপনার একটু তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যাতে সে কোঅপারেট করে। বাজার থেকে 30টা চকলেট কিনে নিয়ে সার্ভে করবে, একটা চকলেট এইভাবে আগে দেখাই দিন, না নেওয়ার, এটা রিয়েলি ফ্যাক্ট, এটা চকলেট আগে থেকে ধরা দিলেন, তাহলে সে বেশি একটা ইন্সপায়ার হবে। হিউম্যান বিং ইজ এ রিওয়ার্ড সিকিং, রাইট? আর কিছু বলবো যে ট্রিট দিব পরে, কিন্তু দিব না। এটা তো চিটিং হয়ে গেল, এটা তো অনলাইন, এটা অনলাইন। 30টা চকলেটের দাম কত? ঠিক আছে, আপনারটা আমি দিয়ে দেবো 30 টাকা, 1 টাকার চকলেট। মানে এটা তো হচ্ছে গিয়ে টোকেন শো আপ, যে দেখো আমি সার্ভেটা কত ইম্পর্টেন্ট, দেখো আমি তোমাকে এটা দিচ্ছি। আপনি যদি আমার ইনভেস্টমেন্ট অফিসে আর কি। আমাকে যদি একটা, আপনি যদি আমার অফিসে এসে যদি আমাকে একটা চকলেট দিয়ে যান, আমি খুশি হব। সেটা আটানারই হোক, 25 পয়সারই হোক, 1 টাকারই হোক। এটা বুঝবেন না, এটা হিউম্যান সাইকোলজি। হিউম্যান সাইকোলজি ইজ রিওয়ার্ড সিকিং। একটা আননোন পিপলকে চকলেট দিয়ে দেওয়া তো একটু সাবধান হয়ে আর কি। মানে আমি জানি না, মানে আপনারা কিভাবে সার্ভে কন্ডাক্ট করবেন, আপনাদের ব্যাপার। একটু ভালো হতো স্যার আপনার সাথে কনসাল্ট করে করবো না স্যার। আমার সাথে কনসাল্ট করে না, আপনারাই করুন। স্যার কোনো জায়গায় কোনো আটকে গেলে সার্ভে অ্যাডভাইস যদি দিন স্যার। একটা সার্ভে করার সময় যদি আমাকে কনসাল্ট করতে হয়, আমি আপনাদেরকে একটা ফরম্যাট শুধু দেখাই দিব যে সার্ভেতে সাধারণত এই টপিক গুলো থাকে, এইভাবে সার্ভে করতে হয়, আপনারা ওইটার উপর বেস করে সার্ভে করুন। আমি হয়তো আমার আন্ডার গ্রাজুয়েটের সার্ভে পেপারটাই আপনাদেরকে, সার্ভে রিপোর্টটি আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে আপনারা একটা আইডিয়া পাইতে পারেন। ইয়েস স্যার, এটা দিন। দিনাপি ফোরকান ম্যাডাম, ওনার নামটা এখনো মনে আছে আমার। আমাদের ইংলিশ 105-এ নর্থ সাউথে উনি একটা সার্ভে করতে বলছিলেন, সেই সার্ভেটা আমরা করছিলাম আইসিটির উপর। সেটা কোশ্চেন একটা খুঁজতে হবে, পাই কিনা, তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? নো? ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা এখানেই থামি। ওকে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। 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 আল্লাহ হাফেজ স্যার।